এই, আপনি কি চোখে দেখেন না? কথাটা শোনার পর তাকিয়ে দেখলাম একটা মেয়ে আমাকে এই কথা বলল। আম সরি, আসলে আমি আপনাকে দেখিনি। দেখেন নাই কেন? চোখ কি বাড়িতে রেখে আসছেন? আরে আজব, বাড়িতে কেন রেখে আসবো? সাথে নিয়ে এসেছি। তাহলে দেখেন নাই কেন? আমি ফোনে কথা বলছিলাম, হঠাৎ করে আপনি আমার সামনে এসে পড়লেন, তাই না দেখে ধাক্কা খেলাম আপনার সাথে। যত সব। ওই মেয়েটা এই বলে চলে গেল। ও, আপনাদের তো পরিচয় দেওয়া হলো না। আমি রাফি, অনার্স 3য় বর্ষে পড়ি। পড়ালেখা করার জন্য ঢাকা ভার্সিটিতে আসা। ঢাকা আমার চেনা কেউ নেই, তাই একটা বাসার ব্যবস্থা করেছি অনেক কষ্ট করে। আর এখন যে মেয়েটা আমাকে বকা দিল তাকে আমি নিজেও চিনি না। আসলে আমি বন্ধুর সাথে ফোনে কথা বলতে বলতে সিঁড়ি দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে না দেখে মেয়েটার সাথে ধাক্কা খেয়ে যায়। আর তারপর কি হলো সেটা তো দেখলেনি। নিশ্চয়ই মেয়েটা এখানে ভাড়াটিয়া হবে। যাই হোক, আমার কি, সিঁড়ি বেয়ে নিজের রুমে যাচ্ছিলাম, হঠাৎ করে রাফি শোনো বাবা। তাকিয়ে দেখি বাড়িওয়ালা। আসলে বাড়িওয়ালা হলেন বয়স্ক মহিলা। উনি একদম ভালো একটা মানুষ। যদি ভালো না হতেন তাহলে আমাকে ব্যাচেলর ভাড়া দিতেন না। জি আন্টি বলেন, তোমার এখানে কোনো অসুবিধা হচ্ছে না তো? জি না আন্টি, কিসের অসুবিধা হবে? আর আপনি আমার এত বড় উপকার করেছেন, এটাই অনেক। এখন তো ব্যাচেলর ভাড়া কেউ দেয় না, আর আপনি আমার এক কথায় দিয়ে দিলেন। কি যে বলো, তুমি এখানে পড়ালেখা করতে এসেছ, আর ঢাকা শহর এত ভালো চিনো না। আর তোমাকে দেখে অনেক ভালো পরিবারের ছেলে মনে হয়, তাই আমি তোমাকে ফিরিয়ে দিতে পারিনি। আচ্ছা আন্টি, আঙ্কেল কোথায় থাকে? তাকে তো এখনও দেখিনি। উনি তো অন্য দেশে থাকে, কয়েক মাস পর পর বাসায় আসে। আমি আর আমার মেয়ে থাকি। ও আচ্ছা। রাতে ডিনার করতে আসবে? না আন্টি থাক, আমি খেয়ে নিতে পারবো। আরে তুমি এখন কি খাবে? আজকে এসেছো, হোটেল থেকে খেয়ে নিব। হোটেলের খাবার ভালো না, আজকে আমাদের এখানে এসে ডিনার করবে। আচ্ছা আন্টি দেখি। দেখা দেখি নাই, আমি তোমার মায়ের সমান, আমার কথা বুঝি শুনবা না? আচ্ছা আন্টি আসবো। তাহলে আন্টি এখন আমি আসি। আচ্ছা যাও বাবা। আসলে বাড়িওয়ালা অনেক ভালো মানুষ, দেখে বোঝা যায়। নিজের রুমে এসে একটা ঘুম দিলাম। তারপর দরজায় নক করার শব্দে ঘুম ভাঙল। দরজা খুললাম, দেখি কাজের বুয়া। আপনাকে ম্যাডাম ডাকছে, বুয়া বলল। আচ্ছা আপনি যান, আমি আসছি। তারপর ফ্রেশ হয়ে নিলাম, ফ্রেশ হয়ে গেলাম ডিনার করতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো বাবা। চেয়ার একটা নিয়ে বসলাম। অনেক খাবার তৈরি করেছে, এনার মন অনেক বড়। তার কিছুক্ষণ পর, কি, এটা তো ওই মেয়েটা যে সকালে আমাকে বকা দিয়েছে। এই মেয়েটা এই ঘরে কি করে? নিশ্চয়ই বাড়িওয়ালার মেয়ে হবে। মেয়েটা আসার সময় আমার দিকে হা করে তাকিয়ে আছে। নিশ্চয়ই সেও ভাবছে আমি এখানে কি করি। তারপর মেয়েটা একটা চেয়ার নিয়ে বসলো ডিনার করার জন্য। এর মাঝে মেয়েটা বলে উঠল, আম্মু উনি কে? ওর নাম রাফি, আজকে সকালে আমাদের বাসায় উঠেছে। তুমি তাকে ভালো করে চেনো? কেন, কি হয়েছে? তুমি না জেনে একটা অপরিচিত মানুষকে বাসা দিলে কেন? আরে রাফি তো খুব ভালো একটা ছেলে। যত সব কি অভূত। এ বলে মেয়েটা না খেয়ে নিজের রুমে চলে গেল। বাবা তুমি ওর কথা কিচ্ছু মনে করবে না, ও একটু রাগী মেয়ে, ছোট থেকে এমন, কিন্তু মনটা অনেক ভালো। না আন্টি, আমি কিছু মনে করিনি। কিসে পড়ে উনি? অনার্স 1ম বর্ষে পড়ে, নাম নীলা। ও আচ্ছা। তুমি বসে আছো কেন? ডিনার করে নাও। হ্যাঁ আন্টি। তারপর ডিনার করে নিলাম। রাত 11টা, ভালো লাগছে না, তাই একটু ছাদে গেলাম। বসে বসে বই পড়ছি আর চা খাচ্ছি। হঠাৎ কোথা থেকে নীলা আসলো। ওই আপনি এখানে কেন? জি। জি কি? বলছি এখানে কি করছেন? রাগে ভাব নিয়ে বলল নীলা। বসে বসে বই পড়ছি। তো ছাদে কেন আসছেন? রুমে ভালো লাগছে না, তাই ছাদে আসলাম। আপনার তো সাহস কম না? আমি তো কিছুই বুঝলাম না, সাহসের কি করলাম? আমি বললাম, আমি কি করেছি? কি করেছে মানে? আপনি তো রুম ভাড়া নিয়েছেন, ছাদ তো ভাড়া নেননি। এটা কেমন কথা? কেমন কথা মানে? ছাদ ভাড়াও কি দেওয়া লাগে নাকি? আমি এত কথা বুঝি না। আপনি এক্ষুনি ছাদ থেকে যান। কোথায়? কোথায় আবার? নিজের রুমে যাবেন আর কি। ও আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। আর যেন ছাদে না দেখি। আমি একটু অবাক হলাম। এ কেমন মেয়ে? এটা তো নিয়মিত অপমান। আর কিছু বললাম না, সোজা ছাদ থেকে নেমে গিয়ে নিজের রুমে গেলাম। রুমে গিয়ে শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে ভাবছি, এরকম মেয়ে আদৌ পৃথিবীতে আছে? এত রাগী, একটুও কমন সেন্স নেই মেয়েটার। যাই হোক, এগুলো ভাবতে ভাবতে শুয়ে পড়লাম। ঘুমটা ভাঙলো দরজা নক করার শব্দে। এত সকালে আবার কে আসলো? ঘুম ঘুম চোখে ঘড়িতে দেখলাম, না তো, অনেক সকাল হয়ে গেছে। বিছানা থেকে উঠে দরজা খুলতে গেলাম। কে? দরজা খুলে দেখলাম, এ কি, নীলা। নীলা কেন আসলো আবার? তার হাতে এটা কি? এরকম হা করে তাকিয়ে আছেন কেন? জি কি? দরজা খুলতে এতক্ষণ লাগে নাকি? জি, কিছু বলবেন? ধরেন। এটা কি? বিষ। মানে? মজা করেছি, আম্মু বলেছে এটা আপনাকে দিতে, তাই দিতে আসলাম। ও আচ্ছা, ধরেন। নীলার হাত থেকে বাটিটা নিলাম। তার আম্মু আমার জন্য রান্না করে খাবার পাঠিয়েছে। ভাবতেও অবাক লাগছে, নীলা নিয়ে আসলো এটা কেমনে কি? দরজা খুলতে এতক্ষণ লাগে কেন? আমি ঘুমিয়েছিলাম, তাই খেয়াল করি নেই। এখন আবার কিসের ঘুম? কালকে একটু রাত করে ঘুমিয়েছি তো, তাই সকালে দেরি হয়ে গেছে।
কালকে রাতে কি এমন করেছেন যার জন্য ঘুমাতে দেরি হয়ে গেছে? তেমন কিছু না। আপনি কি কালকে রাতে চুরি করতে গিয়েছিলেন? কথাটা শুনে আমি একটু অবাক হয়ে নীলার দিকে তাকালাম। তারপর বললাম, চুরি করতে যাব কেন? আমাকে দেখে কি আপনার চোর মনে হয়? তা তো মনে হয়। আমি তো পুরাই হা। মেয়েটা কি বলে? তার কথা শুনে আমি 4-5টা কাশি দিয়ে বললাম, আপনার আর কিছু বলার আছে? আপনি তো বললেন না কালকে রাতে কি করেছেন। আমি কালকে রাতে কি করেছি সব কি মেয়েটাকে বলতে হবে নাকি? এটা কেমন কথা? রাগ হলো প্রচুর, কিন্তু কি আর করার, বাড়িওয়ালার মেয়ে, তাই বললাম, আসলে বই পড়ছিলাম। আমার রাতে বই পড়া একটা নিয়মিত নেশা। তাই? আচ্ছা ঠিক আছে, আর যেন দরজা খুলতে দেরি না হয়। নীলা চলে যাচ্ছিল। আপনি কি আবার আসবেন? কেন? না, বললেন যে আর যেন দরজা খুলতে দেরি না হয়। আসতেও পারি। একটা অচেনা মানুষকে আম্মু ভাড়া দিয়েছে। আপনি চোরও তো হতে পারেন, তাই দেখতে হবে না কি করছেন। এটা বলে নীলা মুচকে হাসি দিয়ে চলে গেল। আমি দরজা বন্ধ করে আয়নাতে নিজেকে দেখলাম। সত্যি কি আমাকে চোরের মতো লাগে নাকি? নীলা মজা করছে। কেউ তো কখনো আমাকে চোর বলে নাই। কিছুক্ষণ আয়নাতে নিজের চেহারা দেখার পর বুঝলাম, ধুর, এটা কি করছে আমি? মেয়েটা তো মজাও করতে পারে। তারপর নীলা যে খাবার দিল এটা খুললাম। কি ঘ্রাণ খাবারের! না ভেবে খেয়ে নিলাম। দারুণ রান্না করেছে। তারপর ভার্সিটিতে যাওয়ার জন্য রেডি হয়ে বাইরে গিয়ে একটা রিক্সা নিয়ে যাচ্ছিলাম। দেখছি নীলাও বাইরে দাঁড়িয়ে আছে রিক্সার জন্য। আসলে তার ভার্সিটি আর আমার ভার্সিটি পাশাপাশি, তাই আমি তার কাছে রিক্সা নিয়ে গেলাম। কি রিক্সার জন্য দাঁড়িয়ে আছেন? দেখছেন না? কই, আশেপাশে তো কোনো রিক্সা দেখছি না। এর থেকে ভালো আমার সাথে উঠে যান রিক্সাতে, জায়গা আছে। কি লাইন মারার চেষ্টা করছেন? নীলা একটু অন্যভাবে বলল। জি, বুঝলাম না। আপনাদের মতো ছেলেদের আমার ভালো করে চেনা আছে। এখন রিক্সাতে উঠতে বলবেন, কালকে বাইরের লাঞ্চের জন্য বলবেন, তার কয়দিন না যেতেই বলবেন ভালোবাসি। কি এটাই তো? জি, কি বলছেন এসব? কি বলছি বুঝেন না? আমি তো শুধু আপনার উপকার করতে চেয়েছি। আপনার ভার্সিটি যেতে দেরি হয়ে যাবে তাই। আপনি এসব ভেবে আছেন? না যেতে চাইলে সোজা বলে দিতে পারতেন। এই বলে রিক্সাওয়ালা মামাকে বললাম যেতে। কি পাগল মেয়ে রে বাবা! উপকার করতে গেলাম, কোথায় থ্যাঙ্কস বলবে, উল্টো আমার সাথে গরম। রাত 10টা। খুব মন চাচ্ছিল ছাদে গিয়ে চা খেতে খেতে বই পড়তাম, কিন্তু নীলার ভয়ে যাচ্ছি না। সেই তো নিষেধ করেছে ছাদে যেতে। এদিকে রুমেও ভালো লাগছে না, তাই না ভেবে চলে গেলাম ছাদে। প্রথম ছাদে যাওয়ার আগে ভালো করে দেখলাম নীলা আছে কিনা। যাক বাবা, নাই। ছাদে বসে বসে চা খাচ্ছি আর বই পড়ছি, অনেক ভালো লাগছিল। হঠাৎ কোথা থেকে কাশির আওয়াজ শোনা গেল। পেছন ফিরে দেখি নীলা। নীলা আমার দিকে রাগী চোখে তাকিয়ে আছে। যাক বাবা, এবার আল্লাহ জানে কি হবে। আমি কিছু না বলে বই নিয়ে ছাদ থেকে নেমে যাচ্ছিলাম। হঠাৎ, ওই দাঁড়ান। এটা কে নিবে? নীলা চায়ের কাপটা দেখিয়ে বলল। ও হ্যাঁ, ভুলে গিয়েছিলাম। আসলে নীলাকে হঠাৎ দেখে তাড়াতাড়ি ছাদ থেকে নামতে চায়ের কাপটা নিতে ভুলে গিয়েছিলাম। চায়ের কাপটা নিয়ে মাত্র যাব, তখনই নীলা বলে উঠল, কি আপনাকে ছাদে আসার জন্য নিষেধ করেছিলাম না? একটু অন্যরকমভাবে বলল। তো আসলেন কেন? কি বলবো বুঝতে পারছি না। চুপ করে আছেন কেন? সরি। কি সরি? ভুল হয়ে গেছে, আর আসবো না। যত্ত সব। আমি আর কিছুই বললাম না, সোজা নিজের রুমে চলে আসলাম। বাড়িওয়ালার মেয়ে বলে কিছুই বললাম না। রুমে এসে ঘুমিয়ে গেলাম। সকালে রেডি হয়ে ভার্সিটিতে যাব, বাইরে গিয়ে দেখি নীলাও রিক্সার জন্য দাঁড়িয়ে আছে। আমি আরেকটু দূরে গিয়ে একটা রিক্সা নিলাম, কারণ বাড়ির পাশে বেশি রিক্সা পাওয়া যায় না। রিক্সা নিয়ে আসার সময় দেখি নীলা তখনও দাঁড়িয়ে আছে। ইচ্ছা থাকা সত্ত্বেও নীলার কাছে রিক্সা নিয়ে গেলাম না, কারণ কালকে উপকার করতে গিয়ে অনেক বকা শুনেছি। তাই সোজা রিক্সা নিয়ে নীলার পাশ দিয়ে চলে গেলাম। নীলাও তাকিয়েছিল, হয়তো ভাবছিল আজকেও রিক্সা নিয়ে তার কাছে যাব। ভার্সিটি থেকে এসে অনেক ক্লান্ত লাগছে। দুপুরে ক্যান্টিন থেকে খেলাম। রুমে একটা ঘুম দিয়ে বিকাল হয়ে গেছে, তাই বিকালে চা খাওয়ার জন্য ফুটপাতে দোকানে গেলাম। আসলে বাড়ির পাশে রাস্তায় ফুটপাতের দোকান, তাই নিচে গিয়ে দোকানে গিয়ে চা খাচ্ছি। তখনই হঠাৎ উপরের দিকে তাকিয়ে দেখি নীলা ছাদে দাঁড়িয়ে আছে। অনেক সুন্দর লাগছে তাকে, নীল জামা পরে আছে। তখনই সে নিচে তাকালো আমার দিকে। আমি ওপর থেকে চোখ সরিয়ে আবার নিচের দিকে তাকিয়ে চা খাচ্ছি। হঠাৎ রাস্তার ওপাশ থেকে কেউ একজন ডাক দিল, রাফি ভাইয়া। পেছনে ফিরে দেখি একটা মেয়ে ডাকছে, তার সাথে আরো 2টা মেয়েও আছে। এই রাফি ভাইয়া, এদিকে আসেন। আমি মেয়েটাকে চিনিও না। মেয়েটা আমার নাম কিভাবে জানে, তাই আমি আঙুল দিয়ে ইঙ্গিত করে বললাম, আমাকে ডাকছেন? মেয়েটা তখন বলল, আপনাকে। নীলাও ওপর থেকে এটা খেয়াল করছে। আমি রাস্তার ওই পাশে মেয়েগুলোর কাছে গেলাম। আপনাকে আমার বান্ধবী তিশা কিছু বলবে। বলেন। মেয়েটার বান্ধবী 2টাই তখন আমার থেকে একটু দূরে সরে গিয়ে দাঁড়ালো, আর তিশাকে কি জানি চোখ দিয়ে ইশারা করছে। তারপর মেয়েটা দেখে চুপ করে আছে, লজ্জা লজ্জা মুখ মেয়েটার। কিছু তো সমস্যা আছে, বুঝতে বাকি রইল না। আমার কাছে কিছু অন্যরকম লাগলো, তাই বললাম, কি হয়েছে, কি বলবেন বলেন। মেয়েটা তখনই আমার হাতে একটা কাগজ ধরিয়ে দিল। তখন আমি হা হয়ে গেলাম, তাই বললাম, এটা কি? এটা পড়ে তারপর আমাকে উত্তর দিয়েন। কি এটা? খুলে দেখেন।
আচ্ছা ঠিক আছে। আরে কি করছেন, এখন খুলছেন কেন? বাসায় গিয়ে খুলবেন। কেন বাসায় কেন? এখন খুললে সমস্যা আছে? আর হ্যাঁ, ওই যে বাড়িটা দেখছেন ওইটা আমাদের বাসা। আর আপনি তো নিশ্চয়ই এখানে থাকেন তাই না? এখানেই থাকি, ভাড়াটিয়া। আমি জানি, কিন্তু আপনাদের তো ঠিক আমি চিনলাম না। আপনারা কারা আর আমাকে কিভাবে চেনেন সেটা আপনি চিঠিটা পড়লে বুঝবেন। ও আচ্ছা। মনে মনে বললাম, কি এমন লেখা আছে চিঠিটাতে? লাভ লেটার নাকি? তখনই তিশা বলল, আর পরে চিঠির উত্তর দিবেন কিন্তু। ও আচ্ছা, এখন কি আমি আসতে পারি? আচ্ছা, আরেকটা কথা, আমি কিন্তু প্রতিদিন দুপুরে আর বিকেলে ছাদে আসি, আর আপনাদের বাসার ছাদ থেকে আমাদের ছাদ দেখা যায়। মনে মনে বললাম, আপনি ছাদে কখন আসেন সেটা আমাকে বলার কি দরকার আছে? তাই নাকি? এই বলে আমি তিশাদের ছাদ আর আমাদের বাড়িওয়ালার ছাদের দিকে তাকালাম। ওমা, এটা দেখে নীলা এখনও ছাদে দাঁড়িয়ে আছে, এগুলো দেখছে। তিশাকে বললাম, আচ্ছা আমি তাহলে এখন আসি। আচ্ছা। এই বলে আমি ওখান থেকে বিদায় নিয়ে বাসার দিকে এগোতে লাগলাম, আর মাঝে মধ্যে বাড়ির ছাদের দিকে তাকাচ্ছি। নীলা একটু অন্যরকম হয়ে তাকিয়ে আছে আমার দিকে। আমি এত কিছু না ভেবে বাসায় ঢুকলাম। যখনই রুমে ঢুকবো, দরজা খুলতে যাব, তখনই নীলা পেছন থেকে ডাক দিল, এই যে। আমি পেছনে ফিরে তাকিয়ে তার দিকে তাকালাম। কোথায় গিয়েছিলেন? মনে মনে বললাম, কোথায় গিয়েছি সেটা তো তুই দেখলি ছাদ থেকে, আবার জিজ্ঞাসা করা লাগে নাকি? এই তো রাস্তার পাশের দোকানে গিয়েছি। কেন? কেন আবার? দোকানে কি যাওয়া যাবে না? যাবে, কিন্তু সব কাজের জন্য না। এর মানে বুঝেন না? আপনি ওই মেয়েগুলোর সাথে কি কথা বলছিলেন? হালকা রাগী হয়ে বলল নীলা। কেন, সমস্যা কি? সমস্যা তো আছে, আপনি এরকম রাস্তায় মেয়েদের সাথে কথা বলতে পারেন না। কেন পারি না? কেন আবার? আপনি এভাবে রাস্তায় মেয়েদের সাথে কথা বললে মানুষ আপনাকে খারাপ ভাববে, আর আপনি থাকেন আমাদের বাসায়, সো সবাই আমাদেরও অসম্মান করবে, খারাপ ভাববে। আমি একটু কথাটা চিন্তা করে দেখলাম। সত্যি তো, বলল নীলা। তাই তো। কে মেয়েগুলো? ঠিক চিনি না মেয়েগুলোকে, কিন্তু এটুকু জানি পাশের বাসায় থাকে। বাবা, ভালো তো। চিনেন না, জানেন না, এইভাবে মেয়েদের সাথে রাস্তায় কথা বলবেন? এক্সকিউজ মি, আমি কিছু করি নাই, তারা আমাকে ডাক দিল তাই গেলাম। কেউ ডাক দিলে চলে যাবেন? আর হ্যাঁ, হাতে এটা কি? নীলা চিঠিটা লক্ষ্য করে বলল, কিছু না, কাগজ। দেখি কি কাগজ? আরে বাদ দেন। আচ্ছা আমি তাহলে যাই। কাগজটা দিয়ে যান। না, কাগজ না দিয়ে রুমে যেতে পারবেন না। কেন দিব? আমি বলছি তাই দিবেন না? বলেছি না কাগজটা দিতে। আর একটা কথা বললে কিন্তু। নীলা রাগ হয়ে বলল, আপনি বললে আমি দিব, এটা কোনো কথা হলো নাকি? না দিলে আম্মুকে গিয়ে বলবো আপনি রাস্তায় মেয়েদের সাথে কথা বলেন, আপনি ভালো ছেলে না। আরও অনেক কথা বানিয়ে বলবো। তারপর কি হবে জানেন তো? নীলা ভ্রু কুচকে বলল, এ তো দেখি অনেক চালাক মেয়ে। না না, এরকম করবেন না। অনেক কষ্টে বাসাটা পেয়েছি, এখান থেকে বাহির করে দিলে আমার রাস্তায় থাকা লাগবে। এখন তো ব্যাচেলর ভাড়া কেউ দেয় না। গুড, বুঝেছেন। এবার কাগজ দিবেন নাকি যাব? কি আর করার, বাধ্য হয়ে কাগজটা নীলার হাতে দিলাম। আসলে কাগজে কি লেখা আছে আমি নিজেও জানি না। নীলা আমার দিকে তাকিয়ে আবার কাগজটা খুলল, তারপর পড়তে লাগলো। আমিও শুনছি। রাফি বলল, আমি ঠিক জানি না আপনি এটা পড়ে কি ভাববেন, কিন্তু এটাই সত্যি। আমি প্রথম দেখায় আপনাকে ভালোবেসে ফেলেছি। আপনাকে আমার খুব ভালো লেগে যায়, সবসময় আপনার কথা ভাবি। তাই বেশি দেরি না করে, আমার আগে কেউ বলে দেওয়ার আগে আমি আপনাকে এই চিঠিটা দিলাম। যদি আপনি আমাকে পছন্দ করে থাকেন তাহলে নিচের নাম্বারে কল দিন। আশা করি খুব তাড়াতাড়ি উত্তর পাবো। ভালো থাকবেন, ইতি তিশা। মনে মনে বললাম, যেটা ভাবছি সেটাই হলো। লাভ লেটার। মেয়েটা তো মন্দ না দেখতে, অনেক সুন্দর মেয়েটা। এসব ভাবছি, হঠাৎ করেই নীলা বলল, তো এই কাহিনী, লুকিয়ে লুকিয়ে এইসব চলছে? আরে আজব, লুকিয়ে লুকিয়ে কি চলবে? আমি তো মেয়েটাকে জানিও না। আচ্ছা ঠিক আছে, চিঠিটা আমার কাছে থাকবে। এটা কেমন কথা? কেমন কথা মানে? চিঠি দিল আমাকে, আপনার কাছে থাকবে কেন? আমার কাছে থাকবে, কোনো সমস্যা আছে? আমি এই কথা শুনে একটু অবাক হলাম। নীলা এসব কি বলছে? আচ্ছা রাখেন, কিন্তু চিঠিতে যে নাম্বারটা আছে সেটা দেন। কেন কেন? নাম্বার কেন? কেন আবার? ওই মেয়ে কল দেওয়ার জন্য বলছে না? বাবা, বলেছে যদি পছন্দ করেন তাহলে কল দিতে বলেছে। আপনি কি তাকে পছন্দ করেন? ঠিক জানি না। ঠিক জানি না কি? তাহলে পছন্দ করেন? ভেবে দেখি। নীলা আমার দিকে রাগীভাবে তাকিয়ে আছে। একটু ভয় পেয়েছি, কিন্তু ভাবছি নীলা কেন রাগ করছে। তার চোখ গরম দেখে এমনি বলে দিলাম, না। কি না? পছন্দ করি না। এই তো ভালো ছেলে, এবার রুমে যান। কিন্তু নাম্বার, খবরদার আর একবার নাম্বারের কথা বললে রুমে ঢুকতে দিব না। আমি ভয়ে ভয়ে মাথা নাড়া দিলাম, ঠিক আছে। নীলা কাগজটা নিয়ে নেমে যায় সিঁড়ি দিয়ে। আমি বোকার মতো কিছুই বুঝলাম না। নীলা কেন রাগ করলো? আমার চিঠি আমার হাত থেকে নিয়ে গেল, এটা তো এক ধরনের ডাকাতি। আমি তাকে কিছুই বলতে পারি না। যদি রাগ দেখায়, নীলা তার মাকে সব বলবে, তারপর তো আর বাসায় থাকা লাগবে না। তাই রিস্কটাও নিলাম না। আর রুমে গিয়ে শুয়ে আছি। এদিকে প্রায় রাত 8টা, তাই খাওয়া দাওয়া করে নিলাম।
খুব ইচ্ছা করছিল ছাদে যেতে, কিন্তু নীলার নিষেধ করায় যেতে পারছি না। তাই মোবাইল নিয়ে কিছুক্ষণ গুতাগুতি করে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ভার্সিটি যাওয়ার প্রস্তুতি নিয়ে বাইরে রিক্সার জন্য গেলাম। প্রতিদিনের মতো নীলা আজও রিক্সার জন্য দাঁড়িয়ে আছে। বুঝলাম না, মেয়েটাকে একটা রিক্সা জোগাড় করতে পারে না নাকি? ভাবতেও খুব দেখাতে পারে। আমি আগের মতো একটা রিক্সা জোগাড় করলাম। ভাবছি নীলাকে রিক্সায় ডাকবো নাকি ডাকবো না। না থাক, ডাকলে আবার ভাব উঠে যাবে। এইসব ভাবতে ভাবতে হঠাৎ দেখলাম কেউ একজন আমার রিক্সায় উঠে আমার পাশে বসে গেছে। আচমকা তাকিয়ে দেখি তিশা। একটু চমকে গেলাম তাকে দেখে। আরে এইসব কি, আপনি রিক্সায় উঠেছেন কেন? আপনার সাথে আমার কথা আছে। আরে আজব, তাই বলে এইভাবে ঠুস করে রিক্সা উঠে যাবেন? আপনি না একটু বেশি কথা বলেন। চাচা, আপনি রিক্সা টান দেন তো। না। কি না? রিক্সা টানবে না? রিক্সা টানবে না মানে? এখানে বসে থাকার জন্য রিক্সা ডেকেছেন নাকি? আমি তো যাব ভার্সিটিতে, আপনি কোথায় যাবেন? আমি কলেজে যাব। আচ্ছা, আমি আপনাকে একটা রিক্সা ঠিক করে দিচ্ছি। চুপ করে বসে থাকেন। চাচা, আপনি টানেন। একে তো ভয় পাচ্ছি মেয়েটা আমার সাথে এক রিক্সায় বসে গেছে, তারপর থেকে বেশি ভয় পাচ্ছি নীলার সামনে থেকে সব দেখছে। আজকে নিশ্চয়ই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। নীলার পাশ দিয়ে যখন রিক্সা যাচ্ছে, নীলা আমার দিকে চোখ লাল করে তাকিয়ে আছে। নিশ্চয়ই আজকে কপালে শনি আছে। রিক্সা যখন চলছে হঠাৎ তিশা বলে উঠল, আপনি কি চিঠিটা পড়েছেন? তাহলে আপনি কল দেন নাই কেন? আমি কি বলবো বুঝতে পারছি না। আমাকে আপনার পছন্দ হয়নি? মেয়েটা দেখতে আমার থেকে অনেক ছোট মনে হয়, কিন্তু তার চেহারা খারাপ না। কিন্তু হয়তো আবেগের বশে এসব করছে। আচ্ছা, আপনি কিসে পড়েন? ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার। আপনি আমার থেকে কমপক্ষে 6 বছরের ছোট হবেন, তা কি বুঝতে পারছেন? কিন্তু ছোট হলে কি হয়েছে? আর এখানে বয়সের কথা কেন আসছে? আসছে। আপনার সামনে এইচএসসি পরীক্ষা। আপনার এখন তার প্রস্তুতি নেওয়া প্রয়োজন। প্রেম করার এখন সময় না। এখন প্রেম করলে আমি জানি আপনার পরীক্ষা ভালো হবে না। এর থেকে ভালো হবে আপনি এইসব না ভেবে পড়ালেখায় নজর দিন। ধুর, আমি পাশ করব নাকি ফেল করব তা আমি বুঝবো, আপনার তা নিয়ে ভাবতে হবে না। আপনি কি আমাকে পছন্দ করেন কিনা সেটা বলেন। দেখেন, একে তো আপনি জানেন আমি গরিব, আর আপনি অনেক ভালো পরিবারের মেয়ে। আমাদের পরিবার কখনো এটা মানবে না। আর তারপরও যদি বলেন প্রেম করবেন, তাহলে আমার পক্ষে এটা সম্ভব না। আপনি দেখতে অনেক সুন্দর, আমার থেকে আরও ভালো ছেলে পাবেন। এবার নিশ্চয়ই কাজ হয়ে যাবে। মনে মনে বললাম, সবাইকে ভালোবাসা যায় না, আমি শুধু আপনাকে ভালোবাসি। প্লিজ 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 না করবেন না। কি মুসিবতে পড়লাম, এই তো দেখছি কোনোভাবেই বুঝতে পারছে না। তারপর আমি বললাম, এই মামা দাঁড়ান। রিক্সাওয়ালাকে বললাম, কেন? আমি রিক্সা থেকে নেমে গেলাম। একটু কাজ আছে আমার এখানে। এখানে কি কাজ? এই তো আর একটু গেলে আমার একটা আঙ্কেলের বাসা, তার কাছে যাব। কিন্তু আপনি না ভার্সিটি যাবেন? এই রে, কি বলবো মনে মনে বললাম, যাবো তো। এই তো আঙ্কেলের সাথে কিছু কাজ আছে, ওইটা সেরে আবার ভার্সিটিতে যাব। ও আচ্ছা, সমস্যা নেই, আমি ওয়েট করছি। আপনি আসেন, আমি এখানে আছি। না না, আপনি যান, আমার একটু দেরি হয়ে যাবে। আর হ্যাঁ, ভাড়াটা আমি দিয়ে দিচ্ছি। এই বলে রিক্সাওয়ালাকে ভাড়াটা দিয়ে দিলাম। আরে কি করছেন? আমি দেব। না থাক, সমস্যা নেই, আমার কাছে ভাড়া ছিল। এটা আপনি কি করলেন? আপনি না হয় আরেকদিন দিয়েন। কিন্তু আচ্ছা, বেশি কথা না বলে যান, এমনিতে অনেক দেরি হয়ে যাচ্ছে আপনার। মামা, আপনি জানতো। রিক্সাও চলে যাচ্ছে। আমিও পেছন ফিরে একটা বড় নিঃশ্বাস নিলাম। উফ, বাঁচা গেল। আমার ঢাকা শহরে কেউ নেই, আঙ্কেল তো দূরের কথা। মেয়েটার হাত থেকে বাঁচার জন্য এই মিথ্যা বললাম। তারপর একটা সিএনজি করে সোজা ভার্সিটিতে গেলাম। ভার্সিটির শেষে বাসায় ফিরলাম। কিছুক্ষণ পর মনে পড়ল নীলার কথা। নীলা আমাকে নিষেধ করেছে তিশার সাথে কথা বলতে, কিন্তু এখন তো তার সাথে রিক্সায় দেখছে। এবার কি হবে আমি বুঝতে পারছি না। এত কিছু ভেবে কি হবে? মনকে সান্ত্বনা দিলাম। ফ্রেশ হয়ে নিজে রান্না করে দুপুরে খেয়ে নিলাম। তারপর কিছুক্ষণ ঘুম দিলাম। বিকেলে হঠাৎ দরজায় নক। কে আবার নক করছে? নীলা না তো? একটু ভয়ে দরজা খুললাম। দরজা খুলে দেখি না তো, এ তো কাজের বুয়া। একটু শান্তি পেলাম তাকে দেখে। জি বলেন। আপনাকে মেম সাহেব ডাকতেছে। কার মেম সাহেব? নীলা আপা। শুনে বুক দূর দূর করে উঠল। বিদ্যুতের শক যেন বুকের মধ্যে লেগে গেছে। যেটার ভয় পেয়েছি সেটাই পেয়ে গেলাম। দূর। কেন? সেটা আমি জানি না। কোথায় যেতে বলেছে? আপনাকে ছাদে যেতে বলেছে। আচ্ছা, আপনি যান, আমি আসছি। দরজা বন্ধ করে দিলাম। ছাদে যাব নাকি যাব না? কি হবে এবার? কিছু সমস্যা হবে না তো? অনেক চিন্তা মাথার মধ্যে ঘোরাঘুরি করছে। অনেক চিন্তা করে ভাবলাম ছাদে যাব না। তাই দরজা বন্ধ করে আবার ঘুমিয়ে পড়লাম। ভয়ে ঘুমও আসছে না। কিছুক্ষণ পর আবার দরজায় নক। আবার কি আসলো? নীলা না তো, নাকি বুয়া? তাই বিছানা থেকে উঠে আস্তে করে দরজা খুললাম। ওমা, নীলা! দেখেই যেন হার্টবিট বেড়ে গেছে। নীলা আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে বলল, কি বিজি? না, কেন? নীলা আমার দিকে রাগে লুকে তাকিয়ে বলল, আবার শান্তভাবে বলল, কি করছেন রুমে? কিছু না। ও আচ্ছা, কিছু না। বুয়া আসছে? কিছু বলেনি আপনাকে? কি? আপনি নাকি আমাকে ডাকছেন এটা বলেছে? এটা বলেছে? জি, আমি আপনাকে ডাকছি, কিন্তু আপনি আসেন নাই কেন? মানে আমি কি বলবো বুঝে পাচ্ছি না।
ইয়ে 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 কি? হ্যাঁ, তোতলান কেন? আমি আপনার জন্য কতক্ষণ ছাদে অপেক্ষা করেছি জানেন? জি হ্যাঁ, আপনি তো বললেন ছাদে না যেতে। এবার একটা বাহানা পেয়েছি। যাক, মনে হয় বাঁচলাম। নীলাও একটু কথা পেঁচিয়ে গেছে, তার মুখ দেখে তাই মনে হলো। তাই ছাদে আসেন নাই নাকি অন্য কিছু? অন্য কিছু কি হবে আবার? আমি এজন্যই যাইনি। কেন? আগে তো অনেকবার নিষেধ করেছি, তখন তো চলে যেতেন ছাদে, কিন্তু আজ ডাকার পরও আসেন নাই। আসি নাই, কারণ শেষবার যখন বলেছেন তখন আমার খুব খারাপ লেগেছে, তাই আর যাইনি। ও তাই? তাহলে আপনি বারণ করার জন্য ছাদে যাননি? আমি বারণ করেছি, আপনি সেটা শুনেছেন কেন? কেন আবার? না করলে তো বাসা ছাড়তে হবে। এত যেহেতু বাসা ছাড়ার ভয়, তাহলে তিশার সাথে কথা বলতে নিষেধ করেছি, কিন্তু আপনি কথা বলা তো দূরে থাক, তার সাথে রিকশায় ঘুরেছেন। সেই কথাটা কেন শুনেন নাই? রাগী হয়ে বলল নীলা। ইয়া মাবুদ, তাহলে আসল পয়েন্টে ঘুরিয়ে পেঁচিয়ে চলে আসলো। আমি হা হয়ে তাকিয়ে আছি, কি বলবো ভাবছি। কি? এটা তো আরো বিরাট বড় অপরাধ করেছেন। আপনার কি একটু লজ্জা শরম নাই? অচেনা একটা মেয়ের সাথে এক রিকশায় ঘুরেন। বুঝলাম আপনার লজ্জা শরম নাই, কিন্তু আমাদের তো আছে। লোকে কি বলবে যে এই ছেলে মেয়েদের সাথে কথা বলে, রিকশায় ঘুরে, এই সেই। ওই খারাপ ছেলে এই বাসায় থাকে, তখন তো আমাদের মান সম্মান যাবে। আমি চুপ করে আছি। নীলাদের মান সম্মান এখন পর্যন্ত না গেলেও কিন্তু নীলা আমার মান সম্মান খেয়ে ফেলছে এখন। কি চুপ করে আছেন কেন? কথা খুঁজে পাচ্ছেন না নাকি? আচ্ছা ঠিক আছে, আমি এখন গিয়ে আম্মুর কাছে সব বলছি, তারপর আপনি রিকশায় ঘুরবেন। না না প্লিজ, এটা করবেন না। কেন করব না? আমি তো যাচ্ছি, এখন গিয়ে বলবো। প্লিজ এবারের মতো মাফ করে দিন। আপনি আগেও এটা বলেছেন। আপনি সত্যি কথা তো শুনবেন। আমি কি মেয়েটার সাথে নিজের ইচ্ছায় রিকশা উঠেছি নাকি? তাহলে আমি তো যাচ্ছি ভার্সিটিতে, তো রিকশা একটা যখন নিলাম তখনই হঠাৎ ওই মেয়েটা উঠে গেছে। আমি অনেকবার বোঝানোর চেষ্টা করেছি নেমে যাওয়ার জন্য, কিন্তু সে শুনলই না। আরও বলে আমার সাথে নাকি কি কথা আছে। তো আমি আর কি করব? সোজাসুজি তো বলতে পারবো না নেমে যাওয়ার জন্য। কি বলেন? মেয়েটা এমন করেছে? সত্যি তো? সত্যি। বিশ্বাস না হলে আপনি মেয়েটাকে জিজ্ঞাসা করেন। আচ্ছা ঠিক আছে, আজকে না হয় বুঝলাম, আর যেন তিশার সাথে না দেখি। আচ্ছা ঠিক আছে, আর দেখবেন না। আচ্ছা তাহলে যাচ্ছি। আচ্ছা, আর হ্যাঁ, ছাদে যেতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি একটু মুচকি হাসি দিয়ে বললাম, ও তাই, থ্যাঙ্কস। নীলা সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল, আমি রুমে চলে গেলাম। এখন একটু শান্তি শান্তি লাগছে। এতক্ষণ যে ভয়টা পেয়েছিলাম সেটা দূর হয়েছে, যেন একটা পাথর বুকের ওপর থেকে সরেছে। বিকালে আজকে আবারও বাড়ির নিচে দোকানে চা খেতে গেলাম। ফুটপাতের দোকান থেকে উপরে তাকিয়ে দেখি আজকে নীলা আর ছাদে নেই। আমিও চা খাচ্ছি আর টেলিভিশনে খেলা দেখছি। হঠাৎ কে যেন মাথার ওপর ঢিল মারছে। না তো, এটা ঢিল না, এটা তো কাগজ। উপরে তাকিয়ে দেখি আমাদের বাড়ির ছাদে কেউ নেই। তারপর চারপাশে তাকিয়ে কাউকে দেখলাম না। কাগজটা হাতে নিয়ে খুললাম। কাগজে লেখা ছিল, রফিক মামার দোকানের সামনে একটু আসেন। এটা পড়ে কিছুই বুঝলাম না। চারদিকে তাকিয়ে দেখছি কে দিল এই কাগজ। আমাকে দিল নাকি অন্য কাউকে, কিছুই বুঝতে পারছি না। আবার বলে রফিক মামার দোকানের সামনে যেতে। রফিক মামার দোকান কোনটা তাও তো চিনি না। চারদিকে তাকিয়ে দেখছি, হঠাৎ চোখ গেল রাস্তার অপর পাশে একটা দোকানের নাম রফিক স্টোরে। আমি বুঝলাম হয়তো ওইটা। ওকে, ওইখানে তো তিশা দাঁড়িয়ে। বুঝতে আর বাকি রইল না, তিশাই দিল। তিশা ইশারা দিয়ে আমাকে ডাক দিল। আমি যাব, তখনই হঠাৎ নীলার কথা মনে পড়ল। উপরে তাকিয়ে দেখছি নীলা ছাদে আছে নাকি। যাক, নীলা ছাদে নেই। নীলা না থাকায় তিশার কাছে যাচ্ছিলাম। হঠাৎ একটু যাওয়ার পর উপরে তাকিয়ে দেখি নীলা ছাদে। দেখে একটু ভয় পেয়ে গেছি। নীলা ছাদে জামাকাপড় রোদে শুকানোর জন্য যেগুলো দিয়েছে সেগুলো নেওয়ার জন্য এসেছে। আমি নীলাকে দেখে সোজা আবার উল্টো দিকে হাঁটা শুরু করে দিই। সোজা বাসায় ঢুকে গেছি। এইদিকে তিশাও কিছু বুঝল না। রাত 9টা। চাঁদের আলোয় বসে বসে বাড়ির ছাদের উপর বই পড়ছি। হঠাৎ কে যেন গলা খসখস করে শব্দ করল। তাকিয়ে দেখি নীলা। আমি তাকে দেখে উঠে দাঁড়ালাম। কি করেন? কিছু না, বই পড়ছি। চারদিকে তাকিয়ে বলল নীলা, ও আজকে একটা জিনিস দেখছি না। চারদিকে তাকিয়ে বললাম, কি? প্রতিদিন তো এক হাতে বই আর এক হাতে চা থাকে, আজকে নেই যে? আমি একটু হাসি দিয়ে বললাম, চিনি শেষ। ও তাই, আজকে চা নাই। কখন শেষ হয়েছে চিনি? এই তো বিকেলে। এত চা খান আপনি? এক বস্তা নিয়ে আসলেও একদিন টিকবে না। নীলা মুচকি হাসি দিয়ে বলল। আমি নীলার কথা শুনে হতভম্ব হলাম। যে মেয়ে সারাদিন আমাকে আজে বাজে কথা বলতো আর আজ এত সুন্দর করে কথা বলছে। আসলে নীলার মা ঠিকই বলেছে, মেয়েটা রাগী হলো মন ভালো। তো কীরকম চা বানান আপনি? আপনি খাবেন? দিলে অবশ্যই খাবো। ও আচ্ছা, তাহলে আমি নিয়ে আসছি। কিছু দূর গিয়ে মনে পড়লো চিনি তো শেষ। আবার এসে নীলাকে বললাম, কিভাবে বানাবো, চিনি তো শেষ। আমার দিকে তাকিয়ে আবার হাসা শুরু করলো নীলা। তার হাসিটা অপরূপ সুন্দর। এমন মনে হচ্ছে যেন এই পুরো রাত তার হাসি দেখলেও আমার চাওয়া শেষ হবে না। আপনি তো চলে গেলেন পাগলের মতো। নীলা হাসতে হাসতে বলল, আচ্ছা কালকে আপনার জন্য বানিয়ে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে। ওই রাতে নীলার সাথে অনেকক্ষণ গল্প করলাম। তখন বুঝলাম নীলা কেমন।
আমার রাতটা যেন অনেক ভালো কাটলো। কেন ভালো কাটলো তা বুঝলাম না, কিন্তু খুব ভালো লাগছে ওই রাতে। নীলার সাথে কথা বললে যেন আমার কাছে অন্যরকম লাগে, যেটা সবার সাথে কথা বললে হয় না। প্রতি সকালের মতো এবারেও ভার্সিটিতে যাওয়ার জন্য রিক্সার জন্য দাঁড়িয়ে আছি, কিন্তু আজ আর নীলা রিক্সার জন্য দাঁড়িয়ে ছিল না। এখনও সে আসেনি। কিছুক্ষণ দাঁড়িয়ে একটা রিক্সা পেলাম। যখনই যাব দেখছি নীলা বাহির হয়েছে ভার্সিটিতে যাওয়ার জন্য। আমি রিক্সাওয়ালাকে দাঁড় করিয়ে নীলাকে বললাম, যাবেন? নীলা আমার দিকে তাকালো। খুব সুন্দর লাগছে তাকে আজকে। আমাকে যদি অন্য ছেলেদের মতো না ভাবেন তাহলে আসেন, আর যদি ভাবেন তাহলে থাক, আমি চলে যাচ্ছি। নীলা একটু হাসি দিয়ে আমার সামনে এসে বলল, সরেন। আমি একটু হাসি মুখ নিয়ে নীলাকে রিক্সাতে জায়গা দিলাম। তারপর রিক্সা চলছে। হঠাৎ তার চেহারাটা দেখতে দেখতে মুখ থেকে হঠাৎ বলে দিলাম, আপনার বয়ফ্রেন্ড আছে? নীলা সাথে সাথে আমার দিকে তাকালো অন্যভাবে। আমি মনে মনে বললাম, কি বলে ফেলেছি, মুখ চেপে ধরছি। এবার ভাববে কি? নীলা আবার হঠাৎ স্বাভাবিক হয়ে বলল, কেন? না, এমনি। ও। নীলা কিছুই বলল না। আমিও আর নিজ থেকে কিছুই বললাম না। তারপর নীলা বলে উঠল, আপনার তো নিশ্চয়ই অনেকগুলো গার্লফ্রেন্ড। আমি শুনে 2-3টা কাশি দিয়ে বললাম, অনেকগুলো গার্লফ্রেন্ড মানে? আমি জানি। আপনি কি জানেন? আপনি যে অনেক মেয়ের সাথে প্রেম করেন। আমি কোথায় আবার অনেকগুলো মেয়ের সাথে প্রেম করছি? এখন পর্যন্ত একটা প্রেমও করি নাই, আর অনেকগুলো তো দূরের কথা। অনেক মেয়ের সাথে প্রেম করি মানে? কি বলেন এসব? ঠিকই তো বলেছি। কি ঠিক বলেছেন? আমি প্রেম করি না। মিথ্যা বলার জায়গা পান না? মিথ্যা কেন বলবো? সত্যি প্রেম করি না। আমার মনে হয় না আপনার মতো ছেলে বুঝি এখনও প্রেম করে না। আমি কেমন ছেলে আবার? আচ্ছা বাদ দেন। ওই মেয়েটার সাথে কথা হয়েছে। কোন মেয়ে? আরে কি যেন নাম, মনে পড়ছে না। ও হ্যাঁ, তিশা। তিশার সাথে কথা হয়েছে। তিশার সাথে কি কথা হবে? মানে কালকে যে ঘোরাঘুরি করেছেন তারপর কি আর কথা হয়নি? না। খুব মিস করছেন তাই না? কিসের মিস করব? আর কি বলেন এসব? তার সাথে ঘোরাঘুরি কখন করলাম? তো কি করেছেন? কালকে তো সারাক্ষণ তার সাথে রিক্সা নিয়ে ঘুরলেন। ওইটা ঘোরাঘুরি? ও আমার কাছে লিফট চেয়েছে, আমি দিয়েছি। আর সারাক্ষণ কোথায়? কি লিফট চেয়েছে আর দিয়ে দিয়েছেন? নীলা অন্যভাবে বলল, দিলাম। কালকে না বলেছেন জোর করে উঠেছে রিক্সাতে? মনে মনে বললাম কোনো কিছু গন্ডগোল হতে যাচ্ছে। তো আজকে আরেক কথা বলেন কেন? আসলে আপনার বুঝতে ভুল হচ্ছে। সেই জোর করে উঠেছে, তারপর সেই রিক্সাতে উঠে আমাকে বলেছে সামনে কলেজে নেমে যাবে, তো আমি লিফট দিলাম। আমার বুঝতে ভুল হচ্ছে তাই না? আসলে আপনি না একটা মিথ্যুক। সত্যি এটাই হয়েছে। আপনি না, আপনারা ছেলেরা একটা মিথ্যুক। ও আচ্ছা, ছেলেরা মিথ্যুক আর মেয়েরা সদা সত্যবাদী, ইমানদার, মুমিন, হাফেজ, হুজুর, পীর, আউলিয়া। নীলা হাসতে হাসতে বলতে থাকলো, মেয়েরা সব আর ছেলেরা পচা। দেখেন আমি কিছু করব না, রিক্সাওয়ালা আপনাকে পিটানি দেবে। নীলা হাসতে থাকলো, আর তার হাসিটা যেন অনেক সুন্দর। এসব গল্প করতে করতে ভার্সিটিতে পৌঁছে যায়। নীলার সাথে আজ কথা বলে আমরা একটু সহজ হয়েছি। একে অন্যের সাথে কথা বলতে আগের মতো অচেনা মানুষ ভাবে কথা বলি না। এখন মনে হয় চেনা মানুষ আপন। পরের দিন বিকাল 4টার দিকে গিটার নিয়ে ছাদে বসে আছি। হঠাৎ কে যেন ছাদের উপর কাগজ মারল, তাও আমার গায়ের ওপর কাগজটা। আমার গায়ে পড়ায় একটু ব্যথা পেয়েছে। বুঝলাম না কে দিল। কাগজ যখন খুললাম, কাগজে একটা মাটির ছোট টুকরা আছে। বুঝলাম এই জন্যই ব্যথা পেয়েছি। কাগজে লেখা ছিল, গিটার নিয়ে কি সিঙ্গিং করছেন? আশেপাশে তাকালাম, তারপর খেয়াল করছি এক ছাদের উপর একটা মেয়ে। ঠিক করে খেয়াল করে দেখলাম সেটা আসলে তিশা। আসলে ওইটা তিশাদের বাড়ি, আমি যেখানে থাকি তার পাশাপাশি। আমি তিশার দিকে তাকানোর সাথে সাথে তিশা আমাকে হাত দিয়ে হাই বলছে। আমিও মুচকে একটা হাসি দিয়ে বললাম, হ্যালো। ওইদিকে নীলাও কখন যে ছাদে এসেছে এবং সব দেখছে সেটা আমি খেয়াল করিনি। নীলা হঠাৎ আমার পেছন দিকে দিয়ে আগের মতো 2-3টা কাশি দিয়ে বলল, কি মশাই, কি করছেন? আমি কথাটা শোনা মাত্র আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেছে, হার্ট বিট বেড়ে গেছে। তখন আমি তোতলা ভাষায় বললাম, কিছু না, এই তো গিটার বাজানোর চেষ্টা করছি। ও তাই, গিটার বাজানোর চেষ্টা করছেন? আমি অবাক হয়ে নীলার দিকে তাকালাম। বুঝলাম কোনো কিছু হতে চলেছে। জি। ও তাই বুঝি? জি আচ্ছা, আমি তাহলে যাই। কেন, কোথায় যাবেন? একটু কাজ আছে। একটু নজরা করবেন না এখান থেকে। কেন? কেন আবার? আপনার ভালোবাসার সাথে কথা বলেন মানে? কি বোকা সাজতেছেন? ওই যে মেয়েটা, তার সাথে যে এতক্ষণ ইশারা দিয়ে কথা বলছেন, সব তো আমি দেখেছি। আপনি কি এসব এতক্ষণ লক্ষ্য করেছেন? তাহলে তো নিশ্চয়ই এটাও খেয়াল করেছেন সেই আমাকে প্রথম একটা চিরকুট দিয়েছে। দেখেছি। তো কি চিরকুট দিয়েছে আমার কাছে এসে বলবেন? তার সাথে কিসের ইশারায় কথা বলছেন? কেন, আপনাকে কেন বিচার দিব? এটা কেমন কথা? কেমন কথা মানে? আমার কাছে বলবেন না, তাহলে কার কাছে বলবেন? আপনি কি আমার বউ নাকি? এক্সকিউজ মি, কি বলছেন? মাথা ঠিক আছে? ঠিকই তো বলছি। আপনার মাথা কি ঠিক আছে? আমাকে কেউ কিছু বললে আপনার কাছে এসে বলতে হবে কেন? এটা তো কোনো কাগজে কলমে বলা হয়নি। আর আপনি আমার কোনো কাজিনও না, দুঃসম্পর্কের আত্মীয়ও না। তাহলে আপনার কাছে বলবো কেন?
আপনি নিশ্চয়ই ভুলে গেছেন আপনি কাদের বাসায় থাকছেন। আমি 2-3টা কাশি দিয়ে মনে মনে বললাম, আসল সমস্যা তো এখানে। এতক্ষণ মনে ছিল না, এখন মনে পড়েছে। পেছনে ফিরে দেখি তিশা আর ওর ছাদে নেই। মনে হয় ছাদ থেকে নেমে গেছে। যাই হোক, বাঁচলাম। আচ্ছা আমি যাই। আমি ছাদ থেকে চলে যাচ্ছিলাম, হঠাৎ পেছন থেকে নীলা একটু হাসি আর রাগের কণ্ঠে বলল, এই যে মিস্টার রাম ছাগল, গিটার নেবেন না? আমি পেছনে ফিরে তাকিয়ে বুঝলাম গিটারটা নিতে ভুলে গেছি। ও হ্যাঁ, এই বলে আমি গিটারটা নিয়ে আবার চলে আসলাম। পরের দিন বিকেলে আবার আগের মতো ছাদে আসলাম। আমি ছাদে এসে যখন বসে রইলাম তখন আমার ফোন আসলো। মোবাইলের স্ক্রিনে তাকিয়ে দেখি আপু কল দিয়েছে। হ্যাঁ আপু বল, কী অবস্থা? ভালো, তুই কেমন আছিস? এই তো আল্লাহর মতো ভালো আছি। মা বাবা কেমন আছে? ভালো আছে। সুরাইয়া কোথায়? এই তো পাশেই আছে, টিভি দেখছে। সুরাইয়া হচ্ছে আমার ভাগ্নি। আমি বললাম, একটু ডেকে দে তো। আসলে আপু আমার থেকে বড়, তার 4 বছরের একটা মেয়ে আছে। আপু তার মেয়েকে ডেকে দিল। হ্যালো, আসসালামু আলাইকুম। ভাগ্নের কথা শুনে যেন অসম্ভব ভালো লাগলো। তার কথাটা কিউট কিউট। ওয়ালাইকুম আসসালাম, মামা কেমন আছো? আমি আদুরি গলায় বললাম, ভালো আছি, আপনি কেমন আছেন? কিউট গলায় বলল, জি মামা ভালো আছি। নাস্তা করেছো? করেছি। আপনি করেছেন? মামা, আপনি আসবেন কখন? আপনাকে খুব মিস করছি। কথাটা শুনে আমার একটু হাসি পেল। এই তো মামা, কালকে চলে আসবো। মামাকে বুঝি মিস করছো? অনেক অনেক। তাহলে মামাকে একটা কিস দাও। আই লাভ ইউ মামা, আই লাভ ইউ টু। সাথে সাথে ঠাস করে অনেক জোরে কে যেন গালে একটা চড় মারে। কান ঝিমঝিম করছে, অনেক ব্যথা করছে। মোবাইলটা ছাদ থেকে পড়ে যায়। আমি গালে হাত দিয়ে তাকিয়ে দেখে নীলা। কিছুই বুঝলাম না। গালে হাত দিয়ে নীলার দিকে হা হয়ে তাকিয়ে আছি। মারলেন কেন? কেন মারলাম বুঝোস না? আমি নীলার দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে বললাম, না। তোর সাহস তো কম না? তুই আমাদের ছাদে উঠে মোবাইলে মেয়েদের সাথে আই লাভ ইউ করছিস। বেয়াদব। মানে আপনার কোথাও ভুল হচ্ছে। আমি আর একটা কথা বললে থাপড়ায় বাড়ি থেকে বাইর করে দিব। আমি নিজের কানে শুনেছি। কিন্তু ওইটা তো আমার বোনের মেয়ে, আমার ভাগ্নি। কথাটা বলার সাথে সাথে আবার ঠাস করে আরেকটা মারল। বেয়াদব। মাকে আমি আগে বলেছিলাম তুই একটা বেয়াদব ছেলে, তবুও তোরে মা বাসা দিয়েছে, আর এখন মায়ের ভালো আচরণে তুই মাথার উপর উঠে গেছিস। ফাজিল। আমি নিচের দিকে তাকিয়ে রইলাম, আর নীলা ভুল বুঝে উল্টোপাল্টা বকছে। তোর তো লজ্জাশরম কিচ্ছু নাই। অনেকবার বলার সত্ত্বেও তুই ওই মেয়েটার সাথে রিকশায় ঘুরিস, ইশারায় কথা বলিস, আর এখন ছাদে উঠে প্রেম করছিস মনে। যত সব রাস্তার পোলাপান। নীলার কথাগুলো শুনে অতিরিক্ত খারাপ লাগছে। তাদের বাসায় উঠেছি বলে এইসব কথা শোনানোর কোনো মানেই হয় না। আমি নীলার বাজে আচরণ দেখে হতভম্ব হয়ে তার দিকে তাকিয়ে আছি। আপনি যে এতগুলো কথা বলেছেন, জেনে বুঝে বলেছেন তো? তিশার সাথে রিকশায় কেন যাওয়া সব কিছু আপনাকে আমি বলেছি, তারপরও কেন এই কথা বলছেন? আর ইশারায় কথা বলা এটা আপনার ভুল বোঝা। কারোর সাথে সাধারণভাবে কথা বললে সেটা প্রেম হয় না। আমি যে আপনার সাথে কথা বলছি এটা কি প্রেম? প্রেম না তো। তাহলে আমি তিশার সাথে কথা বললে সেটা প্রেম হবে কেন? আর ফোনে কার সাথে কি বলছি না বুঝে কাউকে এভাবে মারা ঠিক না। আমি কোনো আপনার ছোট ভাই আর কাজিন না। আমি রাস্তার ছেলে, এটা ঠিক। আপনাদের থেকে তো গরিব, এজন্যই তো সবসময় যখন খুশি মারবেন, তাই না? নীলা নিচের দিকে তাকিয়ে আছে, কিছুই বলছে না। আর আমিও আর কিছুই বললাম না। নীলার পাশ দিয়ে ছাদ থেকে নেমে যায়। নীলা ছাদে দাঁড়িয়ে আছে। আসলে নীলা রাফিকে চড় মারার মূল কারণ হলো, রাফি যখন ফোনে কথা বলছিল তখন অন্য ছাদে তিশাও ফোনে কারোর সাথে কথা বলছিল। আর নীলা ভাবলো রাফি তিশার সাথে কথা বলছে। কিন্তু এখন তো নীলার চড় মারার কারণে রাফির ফোন ছাদ থেকে পড়ে যায়, কিন্তু তিশা এখনও ফোনে কথা বলছে। দেখে নীলা বুঝলো যে রাফি তিশার সাথে কথা বলছে না, হয়তো ভাগ্নির সাথে কথা বলছিল। আমি রাস্তায় গিয়ে মোবাইলটা নিলাম। পুরো ডিসপ্লে ভেঙে গেছে। উপরে তাকিয়ে দেখে নীলা ছাদ থেকে সব তাকিয়ে দেখছে করুণ দৃষ্টিতে। আমি মোবাইলটা নিয়ে সোজা রুমে চলে যাই। নীলা চিন্তা করে দেখলো রাফির সাথে যেটা করেছে বিরাট ভুল, তাই তার কাছে মাফ চাওয়ার সিদ্ধান্ত নিল। টাকা অল্প থাকায় দোকান থেকে ছোট 1350 টাকার একটা বাটন ফোন কিনলাম। রাত 10টা যখন আমি ঘুমিয়েছিলাম হঠাৎ ফোন বেজে উঠল। হ্যালো ভাই, ঘুমিয়ে গেছিস? আপু ফোন করেছে। কেন? মা অনেক অসুস্থ। কেন, কি হয়েছে? সাথে সাথে বিছানা থেকে লাফ দিয়ে উঠে গেছি। মায়ের প্রেশার বেশি হয়ে গেছে, এখন হাসপাতালে আছে। কখন হয়েছে আমাকে বলিস নাই কেন? ফোন দিয়েছি, তোর ফোন বন্ধ ছিল। বুঝলাম, ফোন তো নষ্ট হয়ে গিয়েছিল। ও আচ্ছা, এখন তুই কোথায়? হাসপাতালে আছি, তুই আসতে পারবি? আমি একা মেয়ে মানুষ কিভাবে সব করব, আর বাবার তো বয়স হয়েছে, তুই আসলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, আসছি। কোন হাসপাতাল আমাকে টেক্সট করে ঠিকানাটা পাঠিয়ে দিস। আচ্ছা। ফোন রেখে ফ্রেশ হয়ে বাড়িওয়ালার ফ্ল্যাটে গেলাম। দরজায় নক করলাম। একটু পর আন্টি দরজা খুলল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাফি, তুমি এত রাতে? কি হয়েছে, কোনো সমস্যা? না আন্টি, বেশি কিছু না, একটু সমস্যা। কি হয়েছে? আচ্ছা আগে ভেতরে এসে বসো।
আমি ভিতরে গিয়ে বসলাম। বাবা কি হয়েছে বলো। আসলে আন্টি আজ বিকেলে মা হঠাৎ করে অসুস্থ হয়ে যায়, প্রেশার হাই হয়ে গিয়েছে, বেশি সিরিয়াস, এজন্য মাকে হসপিটালে ভর্তি করানো হয়েছে। কি বলো? এখন একটু স্বাভাবিক আছে, ডাক্তার বলেছে কয়েকদিন হাসপাতালে থাকতে হবে সুস্থ না হওয়া পর্যন্ত। কিন্তু মায়ের দেখাশোনা করার জন্য শুধু আপু আছে, কিন্তু সে একা একটা মেয়ে সব কিছু তো করতে পারবে না, তাই এখন আমার যেতে হচ্ছে। এখনই যাবে? এত রাতে কিভাবে যাবে? সমস্যা নেই আন্টি, যেতে পারবো। ও হ্যাঁ, এই নিন, আমি পকেট থেকে মাসের টাকা দিলাম। কিসের টাকা? আন্টি বাড়ি ভাড়া। কিন্তু তোমার তো এখন পুরো মাসও হয়নি। সমস্যা নেই আন্টি, আর কয়েকদিন হলে তো এমনি হয়ে যেত, একটু আগেই দিয়ে দিলাম। এই নাও, টাকা লাগবে না, তোমার হয়তো এখন বিপদে লাগতে পারে। না না আন্টি, আমার কাছে টাকা আছে। আর হ্যাঁ, উঠি আন্টি, দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা বাবা, তোমার নাম্বারটা দিয়ে যাও। আচ্ছা, সেভ করে রাখলাম। ঠিক আছে আন্টি। নীলা কোথায়? ও তো ঘুমাচ্ছে। কেন? না আন্টি, দেখছি না তাই। ডেকে দেব? না আন্টি থাক, ঘুমাচ্ছে যেহেতু। আচ্ছা আন্টি, আমি তাহলে আসি। আচ্ছা বাবা, আল্লাহ হাফেজ। জি আন্টি, আসসালামু আলাইকুম। জামা কাপড় সব গুছিয়ে বের হয়ে গেলাম। রাতে একটা গাড়ি নিয়ে সোজা হাসপাতালে চলে গেলাম। যেতে যেতে ভোর হয়ে গিয়েছে। হাসপাতালে গিয়ে মাকে দেখলাম, সবার সাথে কথা বললাম। সবাই আমাকে দেখে অনেক খুশি হয়ে যায়। আমার প্রচণ্ড মাথা ব্যথা করছিল না ঘুমানোর জন্য, সেটা আপু বুঝতে পারলো। তাই আপু বাড়িতে যেতে বলেছে, মানে নিজ বাড়ি গ্রামে। হাসপাতাল থেকে আমাদের বাড়ি অল্প একটু দূরে, তাই আপু বলছে বাড়িতে গিয়ে বিশ্রাম নিতে। অনেকবার জোর করার পর বাড়িতে গেলাম। হাসপাতালে তো আর বিশ্রাম নেওয়া যায় না। বাড়িতে গিয়ে এক ঘুম দিলাম, পুরোপুরি বিকেলে উঠলাম। শহর আর গ্রামের ঘুম অনেক পার্থক্য। ঘুম থেকে উঠে মনে হলো সকাল হয়ে গেছে, পরে দেখি না বিকাল। তাই ফ্রেশ হয়ে বের হলাম। উদ্দেশ্য গ্রামের সবকিছু দেখা, অনেকদিন দেখি না। তার থেকে বড় উদ্দেশ্য বন্ধুদের কাছে যাওয়া, তাই বের হলাম। সর্বপ্রথম বন্ধুদের সাথে দেখা করলাম। সবাই আড্ডা দিচ্ছিল, আমাকে দেখে জড়িয়ে ধরল, আমিও ধরলাম। সবার সাথে কথা বলে সবাই বলল আজকে পার্টি হবে, বহুদিন পর একসাথে নাকি পার্টি করবে। তাই আমিও আর নিষেধ করি নাই। আসলে আমার বন্ধুরা সবাই একরকম না। একজন ভীতু কিন্তু প্রেম করে, আর দুজন পুরো ইফটিজার, আর একজন নেতা, তার বাবা মেম্বার এলাকার, আর একজন সব দিক দিয়ে আছে। সবাই মিলে আমরা সবসময় শয়তানি করি। গ্রামের নারিকেল, পেয়ারা, আম, লেবু, পেঁপে, তাল, বিশেষ করে যত কিছু আছে সব চুরি করে আমরা একসাথে খেয়ে ফেলতাম। আর গ্রামের বেশিরভাগ মানুষ জানে আমরা এরকম শয়তান, তাই কেউ আমাদের কিছু বলতো না। আমি তাদের সাথে আড্ডা দিয়ে বাড়ি ফিরে আসলাম। অনেকদিন পর, ভালো লাগছে। কিন্তু রেডি হয়ে গেলাম হাসপাতালে। এদিকে নীলা রাফির কাছে ক্ষমা চাওয়ার জন্য তার অপেক্ষায় বসে আছে, কিন্তু তাকে দেখতে পারছে না। বিকাল হয়ে গেছে অপেক্ষা করতে করতে। তাই না পেরে নীলা গেল তার রুমে, গিয়ে দেখে তার দরজায় তালা দেওয়া। এটা দেখে নীলার যেন বিদ্যুৎ গতিতে তার বুকে শক দিয়ে ওঠে। তালা কেন দেওয়া? কোথাও কি গিয়েছে? চলে গিয়েছে? এইসব ভাবতে ভাবতে নীলা একটু অন্যমনস্ক হয়ে যায়। তার ভেতরে যেন রাফিকে মিস করছে। রাতে আবার গিয়ে নীলা দেখলো তাও আবার তালা দেওয়া। এবার নীলা একটু নিশ্চিত হলো রাফি নেই, তাই আরও নিশ্চিত হওয়ার জন্য আরেকদিন অপেক্ষা করলো। পরের দিনও দেখে নাই। তারপরে আবার গেল, তাও দরজায় তালা দেয়া। এবার বুঝলো রাফি চলে গেছে। 2 দিন রাফিকে না দেখায় নীলা অনেক মিস করতে লাগলো। সব জায়গাতে মনে হয় রাফি দাঁড়িয়ে, কিন্তু গিয়ে দেখে নাই। তার কাছে রাফিকে না দেখায় না বুঝে নীলা বিছানায় কাঁদতে শুরু করে দেয়। সে নিজেও বুঝতে পারছে না কেন কাঁদছে। হয়তো রাফিকে মিস করছে। রাফিকে ভাবতে ভাবতে নিজের মনের অজানায় তাকে ভালোবেসে ফেলে। মায়ের কাছে গিয়ে নীলা বলল, কি করো আম্মু? কাজ করছি। কেন? না এমনি। কিছুক্ষণ নীলা ভাবলো কিভাবে রাফির ব্যাপারে মাকে জিজ্ঞাসা করবে, বুঝতে পারছে না। আচ্ছা মা, উপরের ফ্ল্যাটে তালা দেওয়া কেন? ওইখানে তো একটা লোক থাকতো। কে, রাফি? সেই তো 4 দিন আগে চলে গেছে, তাই তালা দেওয়া। কেন? হঠাৎ তার মা অসুস্থ হয়ে যায়, হাসপাতালে ভর্তি হয়, তাই চলে যায়। কিন্তু কখন গিয়েছে? দেখি নাই যে। রাতে গিয়েছে। তুই তো ঘুমেছিলি। ও। এবার নীলা বিছানায় গিয়ে অনেক বেশি কাঁদে। তার মনে এটা বিরাজ করছে, হয়তো আর রাফিকে দেখবে না, তার সাথে অনেক খারাপ ব্যবহার করেছে, ক্ষমা চাওয়াও হলো না। এসব ভেবে কাঁদতে লাগলো। এদিকে রাফি তার মায়ের জন্য ডাক্তার যা পরামর্শ দিয়েছে তা নিয়ে ব্যস্ত। মায়ের ঔষধ নিয়ে আসা, ফল নিয়ে আসা, এসব করছে। আর নীলার হৃদয়ে ধীরে ধীরে রাফির জন্য গভীর ভালোবাসা সৃষ্টি হচ্ছে। সে রাফিকে অনেক মিস করছে, যার ফলে ঠিকমতো খাওয়া দাওয়া করছে না, কথাবার্তা বলছে না। কাঁদতে কাঁদতে চোখের নিচে কালো দাগ হয়ে গেছে, যেটা নীলার মা কয়েকদিন যাবৎ লক্ষ্য করেছে। রাফিও নীলাকে মিস করছে, কিন্তু তার মাথায় একটা কথাই ঘুরছে, নীলা কোথায় আর সে কোথায়। তারা অনেক বড় লোক, তাকে নিয়ে স্বপ্ন না দেখাই ভালো। তাই রাফি নিজেকে সান্ত্বনা দিয়ে এসব ভাবছে না। 7 দিন হয়ে যায়, মাও সুস্থ হয়ে যায়, তাই মাকে নিয়ে বাড়ি চলে আসি। রাতে যখন টিভি দেখছি, হঠাৎ আপু এসে বলে, তুই সারাদিন শুধু আড্ডা আর খেলায় থাকবি? তো কি করব? দেখ ভাই, বাড়িটা কেমন একা একা লাগে তুই না থাকলে। কি বলতে চাস সেটা বল। ভাই তোকে একটা রিকোয়েস্ট করে, রাখবি? কি রিকোয়েস্ট? আগে বল, রাখবি? দেখি। দেখা দেখি নাই, ক্লিয়ার করে বল। আচ্ছা রাখবো, বল।
তুই কিন্তু আগেও বলেছিস রাখবি, কিন্তু রাখলি না। আমি একটু চিন্তা করলাম, কি এমন কথা। আচ্ছা যা, রাখবো না, এখন যা, খেলা দেখতে দে। ভাই প্লিজ এমন করিস না, বোনের এই আবদারটা রাখ। আরে আগে বলবি তো কি আবদার। দেখ আমি কয়েকদিন পর আবার চলে যাব জামাইয়ের বাড়িতে, আর মা বাবার দেখাশোনা করার মতো কেউ নেই। প্লিজ ভাই, বিয়ে করে একটা বউ নিয়ে আয় না, সেই না হয় দেখবে। জানতাম এমন কথাই বলবে, প্রতিবার এসবই বলে। আমার এখনো বিয়ের বয়স হয়েছে নাকি? বাবা, তো কখন হবে, বুড়ো হয়ে গেলে তুই। আচ্ছা যা, খেলা দেখতে দে। তুই কিন্তু রাখবি বলেছিস। আরে আমি বিয়ে করে বউকে খাওয়াবো কি? তুই সেটা নিয়ে চিন্তা করিস না, আমি তো দুলাভাইকে বলবো তোর জন্য একটা চাকরি জোগাড় করতে। হয়েছে যা এবার। প্রতিবার তুই এমন করিস কেন? তোর পছন্দের কেউ থাকলে বল। বকবক করিস না তো প্লিজ ভাই। তুই যাবি নাকি আমি চলে যাব? আমার কথা না হয় বাদ দিলাম, মায়ের কথা একবার ভাব। আমি তো কিছু বলতে যাব, তখনই মা হাজির। সীমা তো ঠিকই বলেছে, তুই কি আমি মরার পর বিয়ে করবি? মা বলল। এবার মা সহ বকবক করছে। আমি বললাম, আচ্ছা মা, হঠাৎ বিয়ের কথা কেন আসছে? আপু বলল, আম্মু তুমি কিছু বলো। দেখ বাবা, আমারও তো বয়স হয়েছে, কয়দিন পর এমনি চলে যাব। তুই বুঝি আমার নাতি নাতির মুখও দেখতে দিবি না? সেটাও বুঝি আমার কপালে নাই। শুরু হয়েছে বাংলা ছায়াছবির ডায়লগ। আচ্ছা মা, দেখি, এই বলে চলে আসলাম তাড়াতাড়ি দোকানে। আর একটু থাকলে রাজি করিয়ে ছাড়ত। দোকানে গিয়ে দেখি মোবাইল নেই। মোবাইল কোথায়, আবার মনে হয় বাসায় রেখে আসছি। তাই না ভেবে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি। এদিকে নীলা 7 দিন রাফিকে না দেখে একদম পাগলের মতো হয়ে গেছে। রাতে ছাদে নীলা বসে বসে কাঁদছে, তা দেখতে পেল তার মা। মা বলল, কি হয়েছে, কাঁদছিস কেন? নীলা দেখার সাথে সাথে চোখ মুছে ফেলে। আরে কিছু না আম্মু, তুই প্রতিবার আমি বললে কিছু না বলিস, কিন্তু আমার মনে হয় কিছু একটা সমস্যা আছে। কি হয়েছে বল আমাকে। কোথায় আম্মু, আমি তো ঠিক আছি। না তুই ঠিক নেই, আমি জানি। এইভাবে না কেঁদে আমাকে বল কি হয়েছে। বলেছে না আম্মু, আমি ঠিক আছি। শুধু শুধু কষ্ট না পেয়ে আমাকে বল, দেখি আমি কিছু করতে পারি কিনা। সত্যি করবা তো? তোর কোনো কথা আমি ছোটবেলা থেকে না করেছি? আম্মু, আমি রাফিকে অনেক ভালোবাসি, তাকে ছাড়া আমি মনে হয় বাঁচব না। এই বলে নীলা কাঁদতে কাঁদতে মাকে জড়িয়ে ধরে। কে আমাদের এখানে যে ভাড়াটিয়া ছিল সে রাফি? কাঁদতে কাঁদতে বলল। কখন থেকে ভালোবাসিস? সে জানে না। তাহলে কিভাবে? নীলা তার মাকে সব খুলে বলে। রাফিকে থাপ্পড় দেওয়া, অপমান করা, ভুল বোঝা সব বলে। আস্তে আস্তে রাফির প্রতি নীলা দুর্বল হয়ে যায়, সব বলে তার মাকে। এমনিতে ছেলেটা অনেক ভালো, আমি দেখে বুঝেছি। আচ্ছা আমি তার সাথে কথা বলবো। নীলা জানে না তার মা কিভাবে রাফির সাথে কথা বলবে, কিন্তু তার মায়ের কাছে রাফির নাম্বার আছে। নীলা জানতো না, কিন্তু একটু লজ্জামাখা মুখ নিয়ে নিচের দিকে তাকিয়ে আছে। তার মায়ের এই কথা শুনে যেন তার কাছে অনেক খুশি লাগছে। তার মনে হচ্ছে সে সুখের স্বর্গ পেল এই কথা শুনে। নীলার মা এই বলে চলে আসে রুমে। তারপর রাফির কাছে ফোন দেয়, কিন্তু রাফির ফোন বাসায় থাকায় তার মা ফোন রিসিভ করে। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। আপনি কি রাফির মা বলছেন? জি, আপনি কে বলছেন? যাক ভালোই হলো, আপনি আমাকে চিনবেন না। রাফি যে বাসায় উঠেছিল সেটা আমাদের বাসা। আর আপনার শরীর এখন কেমন আছে? এই তো আল্লাহর রহমতে ভালো আছি, আপনি কেমন আছেন? জি ভালো আছি। রাফি কি আছে? না, সে তো কিছুক্ষণ আগে বাইরে গেছে। কেন, ডেকে দিব? না না না, থাক, ডাকা লাগবে না। আমি আপনাকেই ফোন দিয়েছিলাম। আমাকে? কিন্তু কেন? তারপর নীলার আম্মু সব বলে আমার মাকে। তারপর মা ও নীলার আম্মুর কথা শুনে খুশি হন। তাদের মধ্যে অনেক কথা হয়। এরপর মাও রাজি হয়ে যায়। এরপর নীলার আম্মু নীলার ছবি ইমোতে পাঠায়, আর আমার মা বোন সবাই নীলার ছবি দেখে পছন্দ করে ফেলে। তাদের মধ্যে কথা হতো তারা আমার আর নীলার বিয়ে ঠিক করে ফেলেছে, তাও আমাদের অজান্তেই। আমি রাতে যখন বাসায় আসলাম মা আমাকে ডাক দিল। ডাকছো মা? বস এখানে। আমি মায়ের পাশে বিছানায় গিয়ে বসলাম। আপু শুধু আমার দিকে তাকিয়ে হাসছে। আমি কিছুই বুঝতে পারছি না, হাসছে কেন? কি মা, কেন ডেকেছ? তোকে ফোন দিয়েছিল তোর বাড়িওয়ালি। কখন? কয়েক ঘন্টা আগে। ও আচ্ছা, তোকে বলেছে তাদের বাসায় যেতে কালকে। কালকে নাকি তাদের বাসায় কি অনুষ্ঠান, তোকে বলেছে যেতে। কিন্তু এখন কিভাবে? এখন না, কালকে। একই কথা। হঠাৎ কেন? না গেলে তারা অনেক মাইন্ড করবে বলেছে। এর থেকে ভালো তুই যা, গিয়ে অনুষ্ঠানটা সেরে চলে আয়। আচ্ছা দেখি। আমি চলে আসলাম আর ভাবছি কালকে কি এমন অনুষ্ঠান আমাকে নিমন্ত্রণ দিয়েছে। সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে রেডি হয়ে চলে গেলাম, উদ্দেশ্য সেখানে যাওয়ার। যেহেতু শুনলাম অনুষ্ঠান, তাই যাওয়ার সময় কিছু গিফট নিলাম। বিকেলেও গিয়ে পৌঁছালাম। বাসায় গিয়ে দরজা নক করলাম, আমার হাতে ছিল গিফট। দরজা খুলল নীলা। আমি তাকে দেখে হা হয়ে গেলাম। কিছুক্ষণ তাকিয়েছিলাম। নীলা আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়েছিল, যেন সে অনেক খুশি, কিন্তু তার চোখের মধ্যে খুশি ও রাগ দুইটা দেখা যাচ্ছে। তাই আমি এই করুণ দৃষ্টি থেকে বের হয়ে আসলাম। 2-3টা কাশি দিয়ে বললাম, কেমন আছেন? নীলা চুপ করে আছে। আমি কিছু বুঝলাম না, দরজার বাইরে দাঁড়িয়ে আছে। আমি এদিক ওদিক তাকিয়ে আবার বললাম, মানে কেমন আছেন আপনি? জানি না। অন্যদিকে মুখ ফিরিয়ে বলল, ও আন্টি কোথায়? জানি না।
আমি কিছু বুঝলাম না নীলা এমনভাবে কেন কথা বলছে, যেন অভিমান করেছে। নীলার চোখ দুটা ফুলে গেছে। এটা লক্ষ্য করছি, কি হয়েছে তা জানি না। আন্টি কি বাসায় নেই? আপনি এখানে কেন আসছেন? আমি নীলার কথা শুনে একটু ভেবাচাকা খেয়ে তাকিয়ে রইলাম। কেন, আমি কি আসতে পারবো না? না, আসতে পারবেন না। কেন আসছেন? মানে আন্টির আর কিছু বলার আগে আন্টি চলে আসলো। রাফি, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? ভিতরে আসো। জি আন্টি, আসসালামু আলাইকুম, কেমন আছেন? নীলা জায়গা দিল তার মাকে দেখে। আমি তারপর ভেতরে গিয়ে বসলাম আর নীলা নিজের রুমে চলে যায়। রুমে ঠিক যায় নাই, দরজার আড়ালে দাঁড়িয়ে আছে। বাবা, ভালো আছি, তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আসতে অসুবিধা হয়নি তো? জি না আন্টি। ও হ্যাঁ, এটা আপনার জন্য। এটা কেন? একটা গিফট দিলাম আন্টিকে, আপনার জন্য নিয়ে আসলাম। শাড়ি আছে, খুলে দেখবেন পছন্দ হয়েছে কিনা। আচ্ছা বাবা, তো বাসায় কি আর কেউ আসে নাই? আর কে আসবে? আজকে না আপনাদের বাসায় অনুষ্ঠান? নীলাও দরজার আড়ালে তাকিয়ে আছে। সে তো আমার মতো কিছুই বুঝতে পারছে না। এটা বলছি আর আন্টি মুচকে হাসি দিয়ে বলে, না বাবা, আমাদের বাসায় আজকে কোনো অনুষ্ঠান না। কি? তাহলে আমাকে আমার মা কেন বললো আপনাদের বাসায় আজকে অনুষ্ঠান? আমি বলেছি বলার জন্য। কেন? তুমি আসার জন্য। আন্টি, আপনি বলে তো আমি এমনিতেই আসতাম। আসলে ব্যাপারটা ওরকম না, তোমাকে আমার কিছু কথা বলার ছিল। জি বলেন। তোমার কাছে নীলাকে কেমন লাগে? আমি কথাটা শোনার পর একটু থমকে গেলাম। নীলাকে কেমন লাগে মানে? কথাটা শুনে আমি নীলার দিকে তাকালাম। সেও হা হয়ে আছে। জি বুঝি নাই মানে? আসলে বোঝার কথাও না। আমি অনেক লক্ষ্য করে দেখেছি তুমি অনেক ভালো একটা ছেলে, ভদ্র, ভালো ছাত্র, আচার আচরণও ভালো, ভালো পরিবারের ছেলে, আর তুমি দেখতে অনেক সুন্দর। আমি ভাবছি তোমাকে আমার মেয়ের জামাই বানাবো, যদি তোমার কোনো আপত্তি না থাকে। আমার মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ে। আমি এটার জন্য প্রস্তুত ছিলাম না। এটা কি বলছেন? আপনারা কোথায় আর আমরা কোথায়? আপনারা অনেক বড় লোক আর আমরা সাধারণ মধ্যবিত্ত পরিবার। এটা কিভাবে হয়? তোমার এই জিনিসটা তো আমার খুব পছন্দের, তুমি লোভ করো না। আমি ভাবছি আমার মেয়েকে এমন একটা ছেলের কাছে দেব যে টাকা বাড়ি লোভ নেই, শুধু আমার মেয়েকে চাইবে, আর সেটাই হলো এখন। আমি কি বলবো বুঝতে পারছি না। কিন্তু আন্টি, আমার কোনো চাকরি নেই, আমি বেকার। আপনার মেয়েকে বিয়ে করে খাওয়াবো কি? সেটা টেনশন করা লাগবে না, সেটা আমি জানি। এটার ব্যবস্থা পরে হয়ে যাবে। তারপরও আন্টি, তুমি শুধু এটা বলো নীলাকে তোমার পছন্দ হয়েছে কিনা। মা বাবার সাথে কথা বলতে হবে। তোমার মা বাবাও রাজি, তাদের সাথে আমার কথা হয়েছে। শুধু তুমি হ্যাঁ বললে বিয়ের কাজটাও শেষ হয়ে যেত। আমি তো অবাক, এটা তো দেখি আগে থেকেই প্ল্যান ছিল। আমি তো কিছু জানতাম না। আমাকে এজন্যই পাঠানো হয়েছে। এমনি আমার তো নীলাকে অনেক পছন্দ, কিন্তু নীলা আমাকে পছন্দ করে কিনা সেটা তো জানি না। নীলার দিকে তাকালাম, সে একটা হাসি দিয়ে লজ্জা মুখ নিয়ে দৌড়ে চলে যায়। কিন্তু আন্টি, নীলার যদি আমাকে পছন্দ না হয়? আরে সে তো তোমার জন্য পাগল। তোমাকে এই কয়দিন না দেখায় কাঁদতে কাঁদতে শুকিয়ে গেছে, ঠিকমতো খাওয়া দাওয়া করে না, তাই তো তোমাকে ডাকলাম। আন্টির কথা শুনে আমি কি বলবো কিছুই বুঝতে পারছি না। নীলা আমাকে ভালোবাসে, আমার জন্য কাঁদছে, অথচ আমি জানি না। তার মানে নীলা আমাকে পছন্দ করে? তোমাকে না পেলে নাকি মরে যাবে, এটাও বলেছে। মনে মনে বললাম, এত কাহিনী হয়ে গিয়েছে, আন্টির কথা একটু খুশি খুশি লাগছে। আচ্ছা আন্টি, আমি একটু নীলার সাথে কথা বলতে পারবো কি? আরে যাও, আমাকে বলা লাগবে নাকি? আচ্ছা। এই বলে আমি নীলার রুমে গেলাম। নীলা অন্যদিকে তাকিয়ে আছে। আমার উপস্থিতি কিন্তু নীলা বুঝতে পেরেছে। আমি একটু কাশি দিলাম নীলাকে বোঝানোর জন্য, কিন্তু সে লজ্জায় আমার দিকে তাকাচ্ছে না। তারপর নীলাকে জিজ্ঞেস করলাম, আন্টি যা বলছে সব কি সত্যি? নীলা চুপ আছে, অন্যদিকে মুখ ফিরিয়ে। নীলা অনেক রাগী, কিন্তু এত লজ্জা পায় জানতাম না। এতদিন আমাকে খুব মিস করেছেন? কি কথা বলবেন না? আপনি আমার জন্য কেঁদেছেন? নীলা মাথা নাড়িয়ে না বলল। মনে তো হয় না। তাহলে চোখের নিচে কালো দাগ কোথা থেকে আসলো আপনার? মুখ ফিরিয়ে আছেন কেন? আমার দিকে তাকান। নীলা ওই দিক থেকে মুখ ফেরাচ্ছে না। আমাদের তো বিয়ে ঠিক হয়েছে, তা তো নিশ্চয়ই জানেন। আপনার কি আমাকে পছন্দ? নীলা তারপরও চুপ করে আছে। কি কথা বলবেন না আমার সাথে? নীলা মাথা নাড়িয়ে না বলল। তাহলে আর কি করার, আমি চলে যাই আর আন্টিকে না বলে দিই। আমি চলে যাব সাথে সাথে নীলা পেছন থেকে ডাক। না। কি না? কোথায় যাচ্ছেন? আপনার তো আমাকে পছন্দ না, তাহলে এখানে থেকে আর কি হবে, চলে যাচ্ছি। আমি বলছি, মানে এখন তিশার কথা খুব মনে পড়ছে তাই না? আমার কাছ থেকে চলে যাচ্ছেন? নীলা একটু অভিমানে বলল। আমি একটা মুচকি হাসি দিয়ে বললাম, তিশার কাছে কেন যাব? আমি বলেছি তার কথা খুব মনে পড়ছে। তাহলে কেন চলে যাচ্ছেন? আপনি তো বললেন আমার সাথে কথা বলবেন না। আমি কেন বলছি জানেন না? কেন? সব কথা কি ভালো লাগে নাকি? আমি চোখের ভাষা বুঝি না। আমি আপনার উপর অনেক রাগ করেছি, তাই রাগের মাথায় বলছি কথা বলবো না। আমি কি করেছি? অনেক কিছু করেছেন। আপনি কাঁদছেন কেন? কেন আমি কাঁদতে পারবো না? পারেন, কিন্তু আপনি নাকি আমার জন্য কান্না করেছেন, এমনই তো শুনলাম। আমার বয়ে গেছে। তাহলে কার জন্য কাঁদছেন? অন্য কেউ আছে নাকি? শোনেন, আমি আপনার মতো না। অনেক ছেলে প্রপোজ করার পরও আমি প্রেম করিনি। আপনার ভাগ্য ভালো যে আমি আপনাকে পছন্দ করেছি। কি? আপনি তাহলে আমাকে পছন্দ করেন? নীলা চুপ করে আছে।
যাক, বলে তো দিলেন, তাহলে তো এটাও বুঝলাম আমার জন্যই কেঁদেছেন। আমার ভাগ্য ভালো, আপনার মতো একটা লক্ষ্মী মেয়ে আমাকে পছন্দ করেছে। আচ্ছা, আপনাকে কিছু কথা বলার ছিল, বলতে পারি কি? বলেন। আমার মনে হয় আপনি আমাকে ভুলে যাওয়াই ভালো। কেন? দেখেন, আমরা হলাম মধ্যবিত্ত পরিবারের, আর আপনি কত বড় ধনী পরিবারের। আপনার সাথে আমার যায় না। কে বলেছে যায় না? বড়লোক হওয়া কি আমার অপরাধ? না, অপরাধ না, কিন্তু কিন্তু আপনি আমার সাথে সুখী হতে পারবেন না। আপনাকে বলেছে পারবো না। আমি পারবো। আপনার জন্য আরও বড়লোক পরিবার থেকে প্রস্তাব আসবে। সে হয়তো আমার থেকেও সুন্দর হবে, ভালো হবে। তার সাথে আপনি সুখী থাকতে পারবেন। আমার বড়লোক ছেলে ভালো খারাপের দরকার নেই, আমি শুধু আপনার সাথে থাকবো। বোঝার চেষ্টা করুন, এত বোঝা লাগবে না। ভালোবাসলে সব পারা যায়। নীলা ছোট বাচ্চার মতো করে বলল। নীলার কথাগুলো শুনে আমার অজান্তে মুখে হাসি চলে আসলো। কি মেয়ের বাবা, সিরিয়াস নেয় না। কিন্তু আমিও নীলাকে অনেক ভালোবাসি, সেটা নীলা ঠিক একটু হলেও বুঝতে পারে, তাই এরকম করে। আমাকে বিয়ে করবেন? চুপ করে আছে। এত ভালোবাসেন? কখনো তো ভালোবাসা পাই না, শুধু মায়ের খেলাম। মায়ের ছাড়া আদর করতে পারেন তো? নীলা চুপ করে নিচের দিকে তাকিয়ে আছে। লজ্জা লজ্জা মুখ তার অনেক সুন্দর লাগছে। ছোট বাচ্চার মতো চোখ বন্ধ করে আছে। আপনার বাবা মা আর আমার বাবা মা তো বিয়ে ঠিক করে রেখেছে, সেটা কি জানেন? নীলা লজ্জায় কিছুই বলছে না। এত লজ্জা পেলে হবে? আগামী শুক্রবার আমাদের বিয়ে, তখন কি হবে? আমি নীলা একটা দৌড় দিয়ে পালিয়ে যাবে, ঠিক তখনই তার হাত ধরে ফেললাম। কোথায় যাচ্ছেন? এটাই তো আপনার রুম। দৌড় দিয়ে কোথায় যাবেন? আর কয়দিন পর তো দুজনে এই রুমে এক বিছানায় থাকবো, তখন কি পালিয়ে যাবেন? আমি মুচকে হাসি দিয়ে বললাম, আমার হাত ছাড়েন। আপনার হাতটা অনেক সুন্দর, নরম। আমি কি 10 মিনিট ধরে রাখতে পারবো? জি না, পারবেন না। কেন? বিয়ের পর যতক্ষণ ইচ্ছা ততক্ষণ ধরে রাখবেন, সমস্যা নেই। এখন ছাড়েন। এখন একটু ধরে রাখি। না, ছাড়েন বলছি। কি মনে হয় আমি ছাড়বো হাত? কি ছাড়বেন না? জি না। ছাড়বেন না তো? কখনোই না। সত্যি তো? আমার কাছে কিন্তু বুদ্ধি আছে কিভাবে হাত ছাড়াতে হয়। আরে যতই বুদ্ধি থাকুক না কেন, কোনো কাজে আসবে না। আমি ছাড়বো না হাত। ঠিক আছে, আমিও দেখি কিভাবে না ছাড়েন। কি করবেন? কি করব? কি করবেন? দেখবেন। দেখান কি এমন। কথা শেষ করার আগে নীলা আমার হাতে দিল এক কামড়। এমন কামড় আমি জন্মের পর থেকে কেউ আমাকে দেয়নি, যেন অ্যানাকোন্ডা কামড় দিয়েছে। আমি চিৎকার করে উঠলাম, ও মা গো! উফ উফ! নীলার হাত ছেড়ে দিলাম। সে হাসতে হাসতে দৌড় দিল। আমি আমার হাতটা ঝাঁকাতে লাগলাম। আল্লাহ রে, এত জোরে কামড় দিবে আমি ভাবিনি। জানলে এর আগে ছেড়ে দিতাম। পুরো হাত লাল হয়ে গেছে। আমি রুম থেকে বের হয়ে গেলাম। তারপর দুপুরে নীলাদের বাসায় খেয়ে বাড়িতে চলে আসার জন্য যখন আন্টির সাথে কথা বলছিলাম, আচ্ছা আন্টি, আমি তাহলে যাচ্ছি। কয়েকদিন পর তো তুমি আমার মেয়ের জামাই হবে। আন্টি বলবা না, মা বলে ডাকবে, ঠিক আছে? আচ্ছা মা। নীলা কোথায়? ছাদে আছে, জামা কাপড় রোদে দিচ্ছে। আচ্ছা মা, আমি তাহলে আসি। নীলার মাকে সালাম দিয়ে তার কাছ থেকে বিদায় নিয়ে ছাদে গেলাম। নীলা কাপড় রশির উপর দিচ্ছে। নীলার পেছন থেকে আমি কাশি দিলাম। নীলা তারপর আমার দিকে তাকালো। হেল্প করে দিব? না জনাব, থ্যাঙ্কস। আমি পারবো। ঠিক আছে, আপনি কোথায় যাচ্ছেন আবার? নীলা আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল, কোথায় আবার? বাসায়। কিন্তু কেন? আমি কি এখানে থেকে যাব? কয়দিন থাকবেন তারপর যাবেন? আমি হাসি দিয়ে বললাম, কয়দিন পর তো আমাদের বিয়ে, তখন তো আমার কাছে থাকবেন। এই কয়দিন না হয় একটু দূরে থাকি। কেন, এখন আমাদের বাসায় থাকতে ভয় করছে? কিসের ভয় করবে? কিসের ভয় জানেন না? না। কি? আমি যদি কিছু করি এর জন্য ভয় করছে বুঝি? আপনি কি করবেন? কি করব? নীলা আমার দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে দেখবেন আমার কাছাকাছি এসে বলল। আমার পুরো হার্টবিট বেড়ে যায়। নীলা আমার মুখের কাছে তার মুখ নিয়ে আসলো। তার নিঃশ্বাস নেওয়া আমি বুঝতে পারছি। নীলা আস্তে করে মুখের কাছে এসে বলল, দেখবেন কি করব? আমার সারা শরীর ঠান্ডা হয়ে গিয়েছে। আচ্ছা, সেটা না হয় বিয়ের পরই দেখবেন। নীলা হাসি দিয়ে বলল। আমি চুপ করে আছি। কি ভয় পেয়েছেন? খুব তো বলেছিলেন দুইজন এক বিছানা থাকবো। এখন এত ভয় পাচ্ছেন, পরে কি হবে? পরে কি হবে? পরে কি হবে দেখবেন। আচ্ছা, আমি তাহলে যাই এখন। আজকে তাহলে থাকবেন না? না, আসলে আমার একটু কাজ আছে তো, তাই। কিসের কাজ? কত কাজ আছে। যেমন একটা জব ম্যানেজ করতে হবে। আপনাকে বিয়ে করে খাওয়াবো কি? আপনি তো বড় লোকের মেয়ে, একবেলা না খেয়ে থাকতে পারবেন না, তাই চাকরি তো করা লাগবে। দেখেন, আমাকে একদম বড়লোক বলবেন না। আর কে বলেছে আমি একবেলা না খেয়ে থাকতে পারবো না? আমি 1 মাসও আপনার সাথে উপাস থাকতে পারবো। হো তাই? বিয়ের আগে সবাই বলে। ওই, নীলা আমার কলার ধরে বলল, আপনি কয়টা বিয়ে করেছেন? আমি একদম ভয়ে বুক কাঁপছে। আস্তে করে বললাম, একটাও না। তাহলে বললেন কেন বিয়ের আগে সবাই বলে? না মানে মেয়েরা তো সবাই এমন বলে, পরে বিয়ের পর সব ভুলে যায়, তাই না? নীলা আমার কলার আরো শক্ত করে ধরল। ওই, মেয়েরা এমন বলে মানে? আপনি কি বলতে চাচ্ছেন? আমিও তেমন? আর শোনেন, সব মেয়ে সমান না।
আমিও তো সেটাই বলছি। আপনি তো আর তেমন না। কি সেটা বলছেন? আপনি বুঝাচ্ছেন আমিও ওই রকম মেয়ে? না না, ভুল বুঝেছেন। আমি বলতে চাচ্ছি আমি অনেক মেয়েকে দেখেছি বিয়ের আগে এইসব বলে পরে সব ভুলে যায়। আমাদের গ্রামেও হয়েছে, আর নাটক সিনেমায় তো হয়ই, বুঝেছেন? তার মানে আমিও ভুলে যাব এটা? ভালোবাসা সত্যি হলে ভুলবেন না, আর আমি জানি আপনি আমাকে অনেক ভালোবাসেন। নীলা আস্তে করে আমার কলারটা ছেড়ে দিল আর বলল, আপনি বাসেন তো? বাসি, অনেক বেশি। তাহলে বলেন নাই কেন? এত বড় সাহস আর যোগ্যতা হয়ে ওঠে নাই, তাই। এখন আছে তো? আজ থেকে ভালোবাসবেন। নীলা আমার কলারটা নিজে ঠিক করে দিচ্ছে। কি মেরে, নিজে কলার ধরে আবার নিজে ঠিক করছে। কি ব্যথা পেয়েছেন? না। আমি কিন্তু বিয়ের পর এরকম করব, ম্যানেজ করে নিতে হবে। ও কি? ম্যানেজ করতে পারবেন না? এই তো ভালো ছেলে। আচ্ছা আমি তাহলে আসি। নীলা মন খারাপ করে বলল, আপনাকে অনেক মিস করব। ধুর পাগল, কয়েকদিন তো বেশি না, আর এমনিতে তো মোবাইলে কথা হবে। আপনি পাগলি। নীলার কাছ থেকে বিদায় নিয়ে বাড়িতে চলে আসলাম। অনেক কষ্টে একটা চাকরি ম্যানেজ করেছিলাম, সরকারি চাকরি। এত সহজ ছিল না চাকরি ম্যানেজ করা। দুলাভাই সাহায্য করায় পেয়ে গিয়েছে, আর এমনিতে আমি পড়ালেখা একটু ভালো আছি, তাই পেয়ে গিয়েছি চাকরি। এই খুশির খবর নীলাকে বললাম না, বিয়ের পরে বলবো ভেবেছি। নীলার সাথে প্রতিক্ষণ ফোনে কথা হলো। এইভাবে আমাদের বিয়ের সময় চলে আসে। জামা কাপড় কিনলাম নিজের জন্য ও মা বাবা আপু ভাগ্নি। নীলার জন্য শাড়ি কেনাকাটা সব শেষ হয়ে গিয়েছে। নীলার বাবা বিদেশ থেকে নীলার বিয়ের জন্য চলে এসেছে। শেষমেশ বিয়েটা আমাদের ধুমধাম করে হয়ে যায়, আর বাড়ি ভর্তি আছে মেহমান, কাজিন, আত্মীয় স্বজন। সাথে আছে তো আমার বন্ধুদের ফাজলামি। তারা কেউ মেয়ে পটানো নিয়ে ব্যস্ত, আর কেউ আছে আমাকে খোটানো নিয়ে, কেউ নাচানাচি করছে। নীলাকে নিয়ে যখন আমাদের বাড়ি চলে আসছি, আজ আমার আর নীলার বাসর রাত। ভাবতেও অবাক লাগে কি থেকে কি হয়ে গিয়েছে। আমার একটু ভয় করছে, কিভাবে যাব বুঝতে পারছি না। রাত প্রায় 1টা, সবাই ঘুমাচ্ছে, শুধু ফাজিল বন্ধুরা ছাড়া। আমি তাদের সাথে বসে আছি। কিরে দোস্ত, তুই যাবি না আজকে ভাবির কাছে? তো কখন যাবি? রাত প্রায় 1টা, বিড়াল মারার তো এখনই সময়, পরে তো সকাল হয়ে যাবে। আরে চুপ থাকতো, বিড়াল মারবো মানে? শাকিল বলল, ওই সাবধানে কথা বলবি, আমাদের ভাবি। ভাবি মানে তো মজা, তুই কি আমার বউকে নিয়ে কম ঠাট্টা করিস? আশিক বলল, দোস্ত তুই তো বিয়ে করেছিস, তুই বল না কিভাবে প্রথমে বাসরাতে গিয়েছিস, আর কি করেছিস বল প্লিজ। ওই বেয়াদব, এসব বলা যায় নাকি? আমি তোর দোস্ত না, বল। আরে ভাই তুই আগে যা, তারপর দরজা বন্ধ কর, পরে কি হবে তা দেখবি। মামা তোর এত ভয় হলে বল, আমি চলে যাই তোর জায়গায়। আরে ভয় না রে বন্ধু, বিয়ে কর, তারপর বুঝবি, আমারও সময় আসবে। আমি কখন বিয়ে করবো আল্লাহ জানে, আজাদ বলল। বন্ধুরা সবাই মিলে হাসলো। দোস্ত তোর কপালে বউ নাই, ইমন আজাদকে বলল। তোর কপালে আছে জগতের জামাই। আরে তুই দাঁড়ায় আছিস কেন? মামা আমার ভয় করছে। আরে ভয় কিসের, আমরা আছি না। তোরা কি আর ভিতরে যাবি নাকি? তুই বললে যাব। আরে বন্ধু যা, তোর জন্য ঘুমাতে পারছি না। আচ্ছা যাচ্ছি। এতক্ষণ বন্ধুদের সাথে একটা জায়গায় বসেছিলাম। বেস্ট অফ লাক। দোস্ত পরে আমাকে কি হয়েছে শেয়ার করিস। বিড়াল আজকে মেরে ছাড়বি। ভয় পাইস না দোস্ত, আমি আছি। বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে বাসর ঘরে দরজায় দাঁড়িয়ে আছি, আর ভাবছি কিভাবে যাব, একটু ভয় করছে। রাত প্রায় 1:30। সূরা পড়ে দোয়া দরুদ পড়ে দরজাটা ভয়ে ভয়ে আস্তে করে খুললাম। কিরে নীলা কোথায়, দেখছি না কেন রুমে? হঠাৎ বলল, ওই একদম আসবি না, এখানে দাঁড়া। আমি বাসর ঘরে হঠাৎ এই শব্দ শুনে আমার বুকটা কেঁপে ওঠে। ভয়ে বুকে থুঁতু দিয়ে আশেপাশে তাকালাম। দেখছি নীলা বিছানায় বসে আছে। আমি খেয়ালই করে নেই, লাল শাড়ি পরা, অনেক সুন্দর লাগছে। হঠাৎ, ওখানে দাঁড়া, নড়বি না। জি কি বলছেন? আমি একটু বিব্রত বোধ করে বললাম। নীলা আমাকে তুই করে বলছে কেন, কি হয়েছে? তারপর নীলা বিছানা থেকে উঠল, রাগের চোখ আর গাল ফুলিয়ে। আমি একটু ভয় পেয়ে গেলাম। জীবনের প্রথম বাসর রাত, তাও নীলা এভাবে তাকাচ্ছে। কি হতে চলেছে? নীলা আমার সামনে এসে বসে বলল। আমি নিচের দিকে তাকিয়ে দেখলাম আমাকে সালাম করছে। তো এই ব্যাপার, যাক বাবা, শুধু শুধু ভয় পাচ্ছি। আমি একটু খুশি হলাম, মেয়েটা অনেক ভালো। নীলা সালাম করে দাঁড়ালো, তারপর ঘোমটাটা সরালো, তারপর কোমরে হাত রাখলো, আমার দিকে রাগী ভাব নিয়ে তাকিয়ে। কি কইছিলে এতক্ষণ? আমি এটা শুনে হা হয়ে গেলাম। কি বলে নীলা? ভাবলাম কি বলবে, কিন্তু এ তো দেখছি তুই করে বলছে, যেন আমার মা আমাকে শাসন করছে। মানে জি। আমি আচমকা বাসরাতে এমনি ভয় পাচ্ছি, তার মধ্যে এইসব কি বলছে নীলা? মানে জি কি? হ্যাঁ তোতলাস কেন? কইছিলে এত রাতে? নীলা বড় বড় চোখ রাগে ভাবে বলল। জি। আবারও বলে জি। বলার আগেই আরেকবার ইয়ে করলে থাপ্পড়ায় 32টা দাঁত ফেলে দিব। তুই এত রাতে কইছিলি? নীলা কোমরের ভিতর শাড়ির কুঁচি ঢুকালো। যাক বাবা, কি হতে চলেছে? আমার সারা শরীর যেন ভয়ে একাকার। আমি তো বন্ধুদের সাথে ছিলাম, তোর আজকে বাসর রাত, সেটা তুই জানতি না?
কি? জানতাম। তাহলে তুই এত রাতে বন্ধুদের সাথে কি করছিস? কয়টা বাজে খেয়াল আছে? ঘড়ির দিকে তাকালাম, আমি দেখছি 2টা বাজে। বললাম, আরে বন্ধুদের সাথেই তো ছিলাম, এতে মাইন্ড করার কি আছে? ওলে আমার বাবু বন্ধুদের সাথে ছিল, মাইন্ড কেন করব? ওই বন্ধুদের সাথে ছিলি, বাসায় কেন আসলি? সেখানে থেকে যেতি। আমি নিচের দিকে তাকিয়ে রইলাম। ওই তুই জানোস আমি কতক্ষণ পর্যন্ত তোর জন্য বসে আছি? এখন তো মাত্র 2টা বাজে, এখানে কষ্টের কি আছে? কি মাত্র 2টা মানে? তোর কাছে কম লাগে? তুই রাতের কয়টায় বাসায় ফিরিস? দাঁড়া, আজকে তোর একদিন কি আমার একদিন। নীলার শাড়ির কোমরের ভেতর ঢুকিয়ে কি যেন খুঁজছে। নীলার খবর তো আমি কিছুই জানি না, কিছু করে ফেলবে, তাই আমি ভয়ে সোজা রুম থেকে বাইরে বের হয়ে যাচ্ছিলাম। নীলা বলে উঠল, ওই কই যাচ্ছিস? নীলা এই বলে আমার আগে এসে দরজাটা বন্ধ করে দিল, দরজার হুকটাও দিয়ে দিল। আমি ভয় ভাবলাম এবার কি হবে। নীলা এসে আমার পাঞ্জাবির কলার ধরে দেওয়ালের সাথে নিয়ে গিয়ে আমার গায়ের সাথে তার শরীর বাজিয়ে শক্ত করে আমার মুখের কাছে তার মুখ নিয়ে এসে বলল, কই যাচ্ছিস এত রাতে? কোথাও না। আমাকে ফেলে চলে যাবি? না। তুই জানোস আমি কতক্ষণ পর্যন্ত তোর জন্য বসে আছি? তোর বুঝে আমার কথা একবারও মনে পড়েনি? নীলা আমার মুখের কাছে এসে আস্তে করে বলছে কথাগুলো। সরি, ভুল হয়ে গেছে, আর হবে না, প্লিজ ছেড়ে দিন। আমাকে তুমি করে বলবি, আপনি করে বলবি না, আমি তোর বউ। বলবো, প্লিজ ছেড়ে দাও। কেন ছাড়বো? তুই কি আমার বোন না? কিন্তু আমি তোমার থেকে বড়, তুমি আমাকে তুই করে বলছো কেন? আমি তুই করে বলবো, তুমি করে বলবো, আপনি করে বলবো, প্রয়োজনে মারবো, বকবো, রান্না করে খাওয়াবো, আদরও করব, কিন্তু তুই রাগ করতে পারবি না, ঠিক আছে? আমার কথা শুনবি তো? তাহলে আজ থেকে বাসায় তাড়াতাড়ি আসবি, না আসলে বাসায় আসতে দিব না, মনে থাকবে তো? থাকবে। আমি যা বলবো তাই শুনতে হবে, কোনো মেয়ের দিকে তাকানো যাবে না, শুধু আমার দিকে তাকাবি। আমি রাগ করলে রাগ ভাঙাবি, না ভাঙালে ভাত বন্ধ। হো আচ্ছা, আর কিছু? আরও অনেক কিছু আছে, মনে হলে বলবো। আচ্ছা এবার না হয় ছেড়ে দাও। নীলা আমাকে দেওয়ালের সাথে শক্ত করে ধরে আছে। না, ছাড়বো না। কেন? আমার ভালো লাগছে। তুই কি ব্যথা পাচ্ছিস? আচ্ছা এখন ঠিক করে দিচ্ছি। নীলা এই বলে আমাকে টান দিয়ে বিছানায় তার গায়ের উপর ফেলে দিল। তারপর নড়েচড়ে সেই আমার উপরে উঠে যায়। বিছানায় সে আমার 2টা হাত শক্ত করে ধরল, তারপর পুরো শরীর আমার শরীরের ওপর। আমার মুখের কাছে তার লিপস নিয়ে আসলো। আমি তার শ্বাস নিঃশ্বাস নেওয়া বুঝতে পারছি, খুব জোরে জোরে আর তাড়াতাড়ি নিঃশ্বাস নিচ্ছে। সে আস্তে আস্তে আদুরে গলায় বলছে, তুমি কি জানো এখন সবাই ঘুমাচ্ছে? চারদিকে শুধু অন্ধকার, আর রুমে শুধু তুমি আর আমি। আমার না একটু অন্যরকম লাগছে, আমি বাইরে থেকে একটু শরীরে বাতাস লাগিয়ে আসি। ওই তুই জানোস না আমাদের আজকে বিয়ের প্রথম রাত? একটু আসি। চুপ, কথা বলবি না। নীলা আমার মুখের ওপর আঙুল দিয়ে বলল। আমার একটু ভয়ে শরীর ঠান্ডা হয়ে গিয়েছে। ও আচ্ছা তাই বাবু, আচ্ছা ঠিক আছে, আমি গরম করে দিচ্ছি। আমি কি বলবো বুঝতে পারছি না। তুই ওই দিন বলেছিলি না আমি তোমাকে কি করব ছাদের উপরে? নীলা কিন্তু এখনও আমার হাত ছাড়েনি, আমার গায়ের ওপর তার সারা শরীর। সেটা দেখাবো এখন। আচ্ছা আমি একটু না হয় বাইরে থেকে আসি। বলার আগে নীলা আমার ঠোঁটে তার ঠোঁট বাজিয়ে দিল। জীবনের প্রথম এরকম অনুভব, আর কখনো এমন হয়নি। একটু ভয় করছে। এভাবে আস্তে আস্তে আমরা একে অন্যের প্রতি দুর্বল হয়ে যাই। তারপর আর কি, যেটা হওয়ার সেটাই হয়েছে। বিড়াল মারার কাজ শুরু। সবগুলো বুঝিয়ে বললে তো এটা রোমান্টিক গল্পের জায়গায় অন্য কিছুর গল্প হয়ে যাবে, তাই বলা যাবে না তখন কি হয়েছিল। সেটা না হয় আমি আর নীলাই জানি, আপনাদের বলা যাবে না, আপনাদের সময় হলে বুঝবেন। এভাবে আমাদের ভালোবাসার ঘর সৃষ্টি হয়। ছিল আমার বাড়িওয়ালার মেয়ে, আর আল্লাহর ইচ্ছা হয়েছে বউ। নীলা বড়লোক হওয়ায় ভাবছি একটু অন্যরকম হবে, কিন্তু না, সে আমাদের ঘরের প্রতি খুব যত্ন নেয়। আমার মা বাবার প্রতি, সবার সাথে মিশে কথা বলে, হাসি খুশি থাকে। তার জন্য আমাদের ঘর অনেক আলোকিত হয়ে যায়। ঘরের সব কাজ সে একাই করে, মাকে করতে দেয় না। রান্নাও তার সেই মজার। আর আমি অফিস থেকে আসার সময় তো কিছু না কিছু বায়না আছেই, এটা নিয়ে আসো, ওইটা নিয়ে আসো। আর না নিয়ে আসলে কি রাগ করে বসে থাকে। আর সে রাগ করলে আমার সাথে কথা বলে না, না হলে তুই বা আপনি করে বলবে, না হলে ঠেস মেরে কথা বলবে। আর আমার সাথে কথা কাটাকাটি না পারলে আমাকে কিল ঘুষি মারা শুরু করে। তাদের বাসায় গেলে ছাদে উঠতে দেয় না, যদি তিশার সাথে কথা বলি তাই। আমার বন্ধুদের সাথে অনেক ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছে। যদি আমার আর নীলার মধ্যে কিছু হয়, শালারা আমাকে সাপোর্ট না করে ভাবিকে সাপোর্ট করে। নীলার এই নিয়মগুলো আমার কাছে খারাপ লাগার চেয়ে অনেক ভালোই লাগে। আর ঠিক এভাবেই শুরু হয় আমার নতুন পৃথিবী, আমাদের ভালোবাসা। বাড়িওয়ালার মেয়ে যখন বউ।